আসসালামু আলাইকুম। আমাকে একটু জানাবা যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, একটু জানাও যে সব ওকে আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম মিশকাত। আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি আমাদের গ্রুপগুলোতে যে ক্লাস শুরু হয়েছে। আচ্ছা, এখন আমাকে একটু জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, সব ওকে আছে কিনা। আচ্ছা, তো তোমাদের মোটামুটি তুমি 23 ব্যাচের হও 24 ব্যাচের হও, দুইটা ব্যাচেরই জন্য কথা। আর 25 ব্যাচ যারা, তাদের তো যদি ক্লাস করো এটা প্রি মেডিকেল ক্লাস হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এখন 23-24 ব্যাচ তোমরা এখন খুব বেশি ব্যস্ত আসলে না। ফলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, আজকে রাত্রেও ক্লাস আছে, আজকে রাত 10টায় হচ্ছে কোর্স রসায়ন সেকেন্ড ক্লাস আছে, এই ক্লাসগুলো তোমাদের আসলে করা উচিত। এই ক্লাসের এক্সাম কখন হবে এটা আমি জানাই দিব, যে এই ক্লাসের এক্সামটা আসলে কখন হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সব ওকে, সব ঠিকঠাক আছে। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। বন্ধুদের মেনশন দিতে পারো এবং একটা কাজ করে নাও, সবাই আমাদের ভিডিওটাতে একটা রিয়্যাক্ট দাও এখনই। সবাই আমাদের ভিডিওটাতে একটা রিয়্যাক্ট দাও। আমরা একটু আজকে অ্যালকিন দেখো, গতকাল আমরা একটা স্পেশাল ক্লাস করছিলাম, সেই ক্লাসে যে জিনিসগুলো আমি শিখছিলাম, একসাথে অনেক বিক্রিয়া শিখছিলাম, এই বিক্রিয়াগুলো দেখবা যে আজকের ক্লাসে কিন্তু তোমার প্রয়োজন হবে। এই বিক্রিয়াগুলো আজকের ক্লাসে তুমি লাগবে। ঠিক আছে? এইটা এতটুকু মনে রাখো যে এই বিক্রিয়াগুলো কিন্তু আজকের ক্লাসে তোমার লাগবে। এই বিক্রিয়াগুলো থেকে আমরা অনেক কিছু শিখে নিব। ফলে গত ক্লাসের যদি ক্লাসটা করে থাকো, তাহলে নোটটা, যদি না করে থাকো একটু অনুরোধ করব যে মেডিওলজি প্লাসে ক্লাস, মেডিওলজি পেজে ক্লাসগুলো রয়েছে, অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে। এর বাইরে যারা গোল্ড ডিগার্সে ভর্তি হতে চাও, আমাদের 31 তারিখ পর্যন্ত আমাদের ডিসকাউন্ট চলতেছে। ম্যাটেরিয়ালস সহ ভর্তি হলে ডিসকাউন্টও চলতেছে। এর বাইরে ম্যাটেরিয়ালস সহ ভর্তি হলে একটা টি শার্ট, মেডিওলজি টি শার্ট, যেটাও ফ্রি পাচ্ছ। ম্যাটেরিয়ালসে 11টা বই আছে, সহায়ক বই। আচ্ছা, ঠিক আছে। তো এরপর আমাদের ক্লাস শুরু হচ্ছে আসলে 5-6 তারিখের দিকে, সবগুলা ব্যাচেই আমাদের 3টা ব্যাচ নতুন শুরু হচ্ছে। এবং একটু বলে রাখি, ব্যাচগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, ব্যাচগুলো মিক্স করা হবে না। অর্থাৎ 23-এর সাথে 24 ব্যাচ মিলাই তারপর বলবো যে আলাদা, মানে ফার্স্টে তোমাকে ভর্তি করাবো এটা প্রি মেডিকেল, এটা সেকেন্ড টাইম না। তোমার ব্যাচগুলো সম্পূর্ণ আলাদা, প্রত্যেকটা ব্যাচ ডিফারেন্ট। আচ্ছা, তাহলে একটু চলে আসো, আমরা আজকের ক্লাস শুরু করতে চাই।
ফিজিক্সের অনেক সমস্যা রয়েছে, একটু বলে রাখি মেডিকেল ভর্তির জন্য ফিজিক্সের যে প্রিপারেশন সেটা কম্পারেটিভলি সবচেয়ে বেশি সহজ আমার কাছে মনে হয়। মোটামুটি একটা বেসিক যদি থাকে তাহলে তোমার ফিজিক্সে তুমি কোনো প্রবলেম ফেস করবা না। ফিজিক্সে তোমাদের একটা ভয় লাগে যে মুখস্থ করতে হয় প্রচুর, তবে মেডিকেল ভর্তি প্রস্তুতি যখন তুমি নিতে যাচ্ছ ফিজিক্সে আসলে একদমই বা খুব বেশি মুখস্থ কখনোই করা লাগে না। আরেকটা প্রশ্ন অনেকে করো যে ভাইয়া আসলে এখন অনলাইনে আসলে অনেক অপশন, অনলাইনের কোর্স ফিও কম্পারেটিভলি কম, ফলে অনেকে দেখা যায় যে বেশ কিছু কোচিংয়ে ভর্তি হয়। তুমি ভর্তি হও বা না হও সেটা আলাদা ব্যাপার, তবে ক্লাসের ক্ষেত্রে আমার মনে হয় যে প্রথম দিকে এসে তুমি যদি মাঝারি মানের স্টুডেন্ট হও বা অ্যাবোভ অ্যাভারেজ স্টুডেন্ট হও, তুমি যদি খুব বেশি টপার লেভেলের স্টুডেন্ট কেউ না হও, তাহলে তোমার অবশ্যই একটা কোচিংয়ের ক্লাস কন্টিনিউ করা উচিত। সেটা অনলাইন হতে পারে, সেটা অফলাইন হতে পারে, ডাজন্ট ম্যাটার। তবে কারণ তুমি যখন দুইটা কোচিং কন্টিনিউ করতে যাবা, তোমরা জানো যে অনেক প্রেশার থাকে। তোমাকে হয়তো এই যে জৈব রসায়ন দুইটা ক্লাসে শেষ করাবে, তুমি চিন্তা করো যে জৈব রসায়নের অর্ধেক পড়া তোমাকে মানে মানে কতদিন, মানে একটা দিন গ্যাপ আছে, ওই সময় তোমাকে পড়া শেষ করতে হবে, সাথে যে ইংলিশ টপিক আছে। এটা আসলে তোমাদের জন্য কতটা কঠিন তোমরা জানো। তখন যদি দেখো যে আরেকটা কোচিংয়ে আরেকটা ক্লাসে আরেক জিনিস পড়াইছে, ওই লোড যদি তুমি নিতে পারো, তোমার যদি এইচএসসিতে প্রিপারেশন খুব ভালো থাকে, তুমি যদি আসলে ওই রকম প্রিপারেশন নিয়ে এসে থাকো অ্যাডমিশন প্রিপারেশন নিতে, তাহলে তুমি এটা করতে পারো। এর বাইরে একটা কোচিং আমি আসলে তোমাদেরকে কন্টিনিউ করতে বলবো। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার, যে যারা গোল্ড ডিগার্সে ভর্তি হচ্ছ, তোমাদের একটা প্রশ্ন আছে যে ভাইয়া আমরা গ্রুপে অ্যাড হব কবে? তো তোমাদের গ্রুপগুলো এখনো আমরা ওপেন করিনি। তো আমরা যখন গ্রুপগুলো ওপেন করব, আমরা হয়তো 30-31 তারিখের দিকে গ্রুপগুলো ওপেন করে ভাই রুটিন পাবো কবে? তোমরা রুটিন 30-31 তারিখের দিকে পেয়ে যাবা। গ্রুপগুলা যেগুলো সেগুলো 30-31 তারিখের দিকে তোমরা পেয়ে যাবা। গ্রুপগুলা আমরা যখন ওপেন করব, ওয়েবসাইটে গ্রুপগুলা লিঙ্ক অ্যাড করে দিব এবং তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে রিকোয়েস্ট দিতে পারবো। তখন তোমাদের আমরা মেসেজও পাঠাবো যে তোমাদের গ্রুপগুলা খোলা হয়েছে, তোমরা ওয়েবসাইট থেকে রিকোয়েস্ট দাও। এটা একটা ব্যাপার। আর তোমরা জানো যে সেপ্টেম্বরের 5 তারিখ কিন্তু 23-24 ব্যাচের জন্য মেইনলি, চাইলে 25 ব্যাচ অ্যাটেন্ড করতে পারবে। মেডি অলিম্পিয়াড রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির শর্ট সিলেবাস এবং ইংরেজি এবং সাধারণ জ্ঞান সাবজেক্টটাও থাকবে। 100 মার্কের একটা এক্সাম হবে, আর সেই এক্সামে যারা সেরা হবে তারা ক্রেস্ট পাবে, মেডিলজি টি শার্ট পাবে, তারা ফার্স্ট যে হবে সে একটা আইপ্যাড পাবে। এই গিফটগুলো আমরা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা ফার্স্টে একটু অ্যালকেন শুরু করি। আমরা ফার্স্টে আজকে পড়তে চাই অ্যালকেন। অ্যালকেনকে কি বলে? প্যারাফিন। অ্যালকেন কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, তাই একে প্যারাফিন বলে। ফলে একটা সুবিধা আছে তোমার, অ্যালকেন থেকে কি কি তৈরি করা যায় এটা তোমাকে শিখতে হচ্ছে না। অ্যালকেন থেকে কি কি তৈরি করা যায় এটা তোমাকে শিখতে হচ্ছে না। তো অ্যালকেনের ক্ষেত্রে তুমি অলরেডি জানো যে অ্যালকেনের কি কি সমানতা দেখা যায়। অ্যালকেনের সমানতা আলোচনা দিয়ে মনে রাখা যায়। অ্যালকেন আলোচনা, তাহলে দুইটা সমানতা দেখা যায়, আলোক সমানতা আর চেইন সমানতা। আলো দিয়ে আলোক সমানতা আর চেনা দিয়ে চেইন সমানতা। তাহলে দুইটা সমানতা দেখা যায়, আলোক সমানতা আর একটা হচ্ছে চেইন সমানতা। তাহলে অ্যালকেনকে কি বলে ভাইয়া? প্যারাফিন বলে। এখন কিছু অ্যালকেন সম্পর্কে আমরা একটু জানি। দেখো, বোতল গ্যাস, বোতল গ্যাস কে কে? প্রোপেন, মেইনলি প্রোপেন, এছাড়া বিউটেনকেও বোতল গ্যাস বলা হয়। তাহলে বোতল গ্যাস মেইনলি হচ্ছে প্রোপেনকে বোতল গ্যাস বলা হয়, অর্থাৎ বোতলে ভরায় বা সিলিন্ডারে ভরে যেই গ্যাসগুলোকে বাজারজাত করা হয় সেগুলো বোতল গ্যাস। প্রোপেন হচ্ছে একটা বোতল গ্যাস। মোটর জ্বালানি, অর্থাৎ তোমরা জানো যে এই যে বাইক চলে, তারপর হচ্ছে বিভিন্ন গাড়ি চলে, এই গাড়িগুলো কিসে চলে? পেট্রোলে চলে, গ্যাসোলিনে চলে, তাই না? তাহলে এই পেট্রোল বা গ্যাসোলিন এরা কিন্তু অ্যালকেন যৌগ। তাহলে একটু চলে আসো, অ্যারোপ্লেনের জ্বালানি কোনটা? অ্যারোপ্লেনের জ্বালানি হচ্ছে কেরোসিন। অ্যারোপ্লেনের জ্বালানি হচ্ছে কেরোসিন। তাহলে খেয়াল করো, বোতল গ্যাস হচ্ছে প্রোপেন বিউটেন, মোটর গাড়ির জ্বালানি হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন, আর অ্যারোপ্লেনের জ্বালানি হচ্ছে কেরোসিন।
তোমাকে একটা দুইটা টার্ম তোমাকে একটু জানতে হবে, একটা হচ্ছে অক্টেন নাম্বার, আর একটা হচ্ছে নকিং। তাহলে অক্টেন নাম্বার এবং নকিং এই দুইটা শব্দের ডিফারেন্স কি মনে রাখতে হবে। তুমি যদি জ্বালানি মানে খুব ভালো চাও, তুমি যদি চাও যে খুব ভালো হোক, ভালো কিছু হোক, তাহলে মনে রাখতে হবে তোমার নকিং যেন হ্রাস পায় আর অক্টেন নাম্বার যেন বৃদ্ধি পায়। অক্টেন নাম্বার বেশি মানে ওই জ্বালানিটা ভালো, আর নকিং কম মানেও ওই জ্বালানিটা ভালো। তাহলে একটা ভালো জ্বালানির লক্ষণ কি? তার নকিং কম হবে আর অক্টেন নাম্বার বেশি হবে। ক্লিয়ার? তাহলে তার অক্টেন নাম্বার বেশি হওয়া এবং নকিং কম হওয়া এটা একটা ভালো জ্বালানির লক্ষণ, ভালো জ্বালানির লক্ষণ। এখন নকিং কি জিনিস? নকিং হচ্ছে ধরো তোমার বাইকে খুব বেশি স্পিড ওঠানোর জন্য, তুমি খুব বেশি যখন স্পিড উঠাইতে চাও তখন অনেক বেশি মানে করো না, স্পিড যখন উঠাইতে চাও তখন দেখবা যে গাড়িতে একটা সাউন্ড হয়, গাড়িতে একটা কেমন জানি একটা মানে একটু যত বেশি মানে যারা বাইক টাইক চালাও বা যারা চালাইছো তারা জানো যে একটা অদ্ভুত সাউন্ড হয় বা গাড়ি আর সামনে এগোইতে চায় না, এরকম একটা ব্যাপার হয়, গাড়ি লাফাইতে থাকে। তো তখন আসলে ওই যে পিস্টন এবং যখন আসলে ওইখানে ভিতরে ওই যে যেখানে অয়েল আছে ওখানে প্রেশারটা অনেক বেশি পড়ে, তো যার জন্য পিস্টল এবং ওই প্রেশারের জন্য একটা সাউন্ড হয় বা ঘর্ষণ হতে থাকে, একটা সাউন্ড হতে থাকে। এই ব্যাপারটাকে নকিং বলে। তো জ্বালানি যত ভালো তত এই সমস্যাটা কম হয় বা নকিংটা হ্রাস পায়। আর অক্টেন নাম্বার কি? অক্টেন নাম্বার হচ্ছে ধরো একটা জ্বালানি আছে, সেখানে আইসো অক্টেন এবং এন হেপ্টেনের যে মিশ্রণ, কোন একটা জ্বালানিতে আইসো অক্টেন এবং এন হেপ্টেন এই দুইটা জ্বালানির যে মিশ্রণ, এখানে কি পরিমাণ অক্টেন আছে বা কত পার্সেন্ট অক্টেন আছে, ওই দুইটা মিশ্রণে অক্টেন কত পার্সেন্ট আছে। অক্টেন যত বেশি তার অক্টেন নাম্বার তত বেশি, এবং অক্টেন নাম্বার যত বেশি সেই জ্বালানিটা তত ভালো, সেই জ্বালানিটা তত ভালো। তাহলে এটা হচ্ছে ভালো জ্বালানির বৈশিষ্ট্য। তাহলে কি বললাম ভাইয়া? এটা হচ্ছে ভালো জ্বালানির বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে আশা করি এই জায়গাটা তুমি বুঝতে পারছো। ভাইয়া বুঝছি না। এখন একটা জিনিস মনে রাখবা, একটা যৌগ আছে টেল, TEL বলে। টেল মানে হচ্ছে টেট্রা ইথাইল লেড, ভয় পাওয়ার কিছু নাই। টেট্রা ইথাইল মানে ইথাইল আছে 4টা, ইথাইল মানে এইটা C2H5 হচ্ছে ইথাইল মূলক, এইটা আছে 4টা। আর লেড, লেড মানে তো তুমি জানো এইটা, তো এটা হচ্ছে টেট্রা ইথাইল লেড। এই যে যৌগটা, এইটা ব্যবহার করলে জ্বালানির সাথে যদি এইটা মিশাও তাহলে এইটা ভালো একটা তুমি অক্টেন নাম্বার পাবা বা নকিং হ্রাস পাবে। মানে নকিং হ্রাস পাওয়া মানে অক্টেন নাম্বার বৃদ্ধি পাওয়া, দুইটা কিন্তু রিলেটেড। মানে যে জ্বালানির অক্টেন নাম্বার বেশি তার নকিং কম, যা বা নকিং কম তার অক্টেন নাম্বার বেশি। তাহলে বেশি অক্টেন নাম্বার পাওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা টেট্রা ইথাইল লেড যৌগটার নাম, এই যে টেট্রা ইথাইল লেড, এই জ্বালানির সাথে যদি এই যৌগটা মেশাই তাহলে তার অক্টেন নাম্বার বৃদ্ধি পায় এবং নকিং হ্রাস পায়। তাহলে তার অক্টেন নাম্বার বৃদ্ধি পায় এবং নকিং হ্রাস পায়। আশা করি এই জায়গাটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এখন একটু খেয়াল করো যে অ্যালকেন কি একদমই বিক্রিয়া করে না? এটা আসলে বলা ভুল হবে, একদমই বিক্রিয়া করে না তা না। যেমন অ্যালকেনের অসম্পূর্ণ দহনে, অ্যালকেনের অসম্পূর্ণ দহনে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়। কি তৈরি হয় ভাইয়া? কার্বন মনোঅক্সাইড। তাহলে এটা কিন্তু অসম্পূর্ণ দহনে, এবং তোমরা জানো যে কার্বন মনোঅক্সাইড কিন্তু একটা বিষাক্ত গ্যাস। কার্বন মনোঅক্সাইড একটা বিষাক্ত যৌগ বলতে পারো বা বিষাক্ত গ্যাস এটাকে তুমি বলতে পারো। এই জায়গাটা যেন আমাদের একটু খেয়াল থাকে। এখন একটু চলে আসো অ্যালকেন কিভাবে তৈরি করা যায়। অ্যালকেন তৈরির ক্ষেত্রে তুমি কয়েকটা বিক্রিয়া কিন্তু অলরেডি দেখে আসছো। গতকাল আমি যখন বিক্রিয়া শিখাচ্ছিলাম তখন আমি তোমাকে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরির বিক্রিয়া দেখাইছি, আমি তোমাকে অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরির বিক্রিয়া দেখাইছি। গতকাল আমরা উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরির বিক্রিয়া দেখাইছি। গতকাল আমরা ক্লিমেনসন বিজারণ এই বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি শিখছি। তাহলে উডস, ক্লিমেনসন, বিজারণ এই বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি শিখছি। এই 4টা বিক্রিয়া কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। এই 4টা বিক্রিয়ার মাধ্যমে আমরা অলরেডি অ্যালকেন তৈরি করা শিখে ফেলছি। এখন এটা গতকালের ক্লাস একটু দেখবা যদি কেউ ভুলে যেয়ে থাকো। এখন উডস বিক্রিয়ার ক্ষেত্রে চলে আসো। তুমি জানো উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়। উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন এবং কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। ধরো
উডস বিক্রিয়ায় বিকারকে কার্বন ছিল 4টা, তাহলে যেই অ্যালকেনটা তৈরি হবে সেখানে কার্বন হবে 8টা, ছিল 5টা, তাইলে নতুন যে অ্যালকেনটা তৈরি হবে সেখানে হবে 10টা, অর্থাৎ খেয়াল করো ডাবল হবে। ফলে বলো তো যে অ্যালকেনটা তৈরি হচ্ছে সেখানে কার্বন কি বিজোড় হতে পারে? না, যে অ্যালকেনটা তৈরি হবে সেখানে কার্বন সংখ্যা বিজোড় হতে পারে না, কারণ 2 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাবা সেটা সবসময় জোড় হয়। ফলে মনে রাখবা উডস বিক্রিয়ায় যে অ্যালকেনটা তৈরি হয় সেই অ্যালকেনের কার্বন সংখ্যা বিজোড় হওয়া সম্ভব না। সেই অ্যালকেনের যে কার্বন সংখ্যা সেই কার্বন সংখ্যা কিন্তু বিজোড় হওয়া সম্ভব না। এখন এই 4টা বিক্রিয়ার কথা তো আমরা জানলাম, সাথে আরেকটা বিক্রিয়া আমরা একটু দেখি, সেটা হচ্ছে দেখো RCOONA। এই যৌগের নাম কি আমাকে একটু বলো তো? RCOONA এই যৌগটার নাম কি? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এই যৌগের নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এবং তুমি জানো এই যা বেনজিন তৈরির ক্ষেত্রে আমরা সেম বিক্রিয়াটা দেখে আসছি। তো বেনজিন তৈরির ক্ষেত্রে যে বিক্রিয়াটা দেখে আসছি আমরা এখানেও সেম বিক্রিয়াটা দেখতেছি। বেনজিন তৈরির ক্ষেত্রে তুমি বিক্রিয়াটা দেখছিলে এরকম, এইটা বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ, আর এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তো বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে তুমি তৈরি করছিলা বেনজিন, যে বিক্রিয়াটা ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখানে তুমি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে তুমি করতেছো একটা অ্যালকেন তৈরি, সোডিয়াম লবণ এবং সোডা লাইম থেকে তুমি তৈরি করতেছো অ্যালকেন তৈরি, যেটার নামও ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তোমরা জানো যে মিথেনকে মার্শ গ্যাস বলে। মিথেনকে কি গ্যাস বলে ভাইয়া? মিথেনটা হচ্ছে মার্শ গ্যাস। তো মিথেন তৈরির একটা বিক্রিয়া আমরা একটু দেখতে চাই। আমরা মিথেন তৈরির একটা বিক্রিয়া দেখি। তো মিথেন তৈরির বিক্রিয়া, মিথেন তৈরি করা হয় ওয়াটার গ্যাস থেকে। এই ওয়াটার গ্যাসের সংযুক্তি খুব খুব গুরুত্বপূর্ণ। আমাকে একটু সবাই কমেন্ট করে বলবা যে সংশ্লেষ গ্যাস যেটা সেটার সংযুক্তি কত? ওয়াটার গ্যাসের সংযুক্তি আমি বলতেছি, আমাকে একটু সবাই কমেন্ট করে বলো তো সংশ্লেষ গ্যাস যেটা সেটার সংযুক্তি কি? ওয়াটার গ্যাসের সংযুক্তি হচ্ছে এই যে কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন। এই যে কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন তুমি পাচ্ছ, এখান থেকে নিকেল প্রভাবক 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেয়ে যাবা মিথেন। নিকেল প্রভাবক 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি ভাইয়া মিথেন পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকেন তৈরির বেশ কিছু বিক্রিয়া আগে থেকে জানি অ্যালকেন তৈরির, কিন্তু অ্যালকেন থেকে কোনো কিছু তৈরি করা যায় না। শুধুমাত্র একটা তথ্য, অ্যালকেনের অসম্পূর্ণ দহনে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাস তৈরি হয়। আচ্ছা, তো আমরা অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে উডস বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, এছাড়া আরও বিক্রিয়ার মাধ্যমে কিন্তু অ্যালকেন তৈরি করা যায়। যেমন আমি যদি তোমাকে একটু বলি যে কোব বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করা যায়। কোব বিক্রিয়া, হ্যাঁ, কোব বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করা যায়। গ্রিগনার্ড বিকারক থেকেও কিন্তু অ্যালকেন তৈরি করা যায়। গ্রিগনার্ড বিকারক থেকে অনেক কিছু তৈরি করা যায়। গ্রিগনার্ড বিকারক থেকে কিন্তু ভাইয়া অনেক কিছু তৈরি করা যায়। গ্রিগনার্ড বিকারকের সংকেত তোমরা জানো, এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। দেখো এখানে লিখি RMgX, এটার সাথে পানি মিশাইলে পাওয়া যায় অ্যালকেন। ঠিক আছে, তাহলে RMgX এর সাথে পানি মিশাইলে পাওয়া যায় অ্যালকেন। তাহলে এইটাও কিন্তু একটা অ্যালকেন তৈরির বিক্রিয়া। ফলে গতকাল আমরা 4টা বিক্রিয়া শিখছি, আর এখানে একটা বিক্রিয়া দেখতেছি, এটার নাম ডিকার্বক্সিলেশন। এছাড়া কোব, গ্রিগনার্ড, এই বিক্রিয়াগুলোর মাধ্যমে অ্যালকেন তৈরি করা যায়। আর এখানে আমরা মিথেন তৈরির একটা বিক্রিয়া দেখলাম, যেখানে আমরা ওয়াটার গ্যাস থেকে মিথেন তৈরি করতেছি। প্রথম অ্যালকেন সদস্য হচ্ছে মিথেন, এবং মিথেনকে আমরা জানি যে মার্শ গ্যাস বলা হয়। মিথেনকে মার্শ গ্যাস বলা হয়, এই ব্যাপারটা আমরা জানি। ঠিক আছে, আচ্ছা এটা 1300 হবে। 1300 ভাই, এটা 1300, একটু ভুল বলছি, এটা 1300 হবে, 300 না 1300। হ্যাঁ, এটা 1300 ডিগ্রি সেলসিয়াস হবে। আচ্ছা, এক্সাম ব্যাচ কবে লঞ্চ করবেন? ভাই এক্সাম ব্যাচ হচ্ছে এই মুহূর্তে আমরা লঞ্চ করতেছি না, আমরা বলে দিব যে কখন লঞ্চ করব। এই মুহূর্তে না, আমাদের এই মুহূর্তে কোনো এক্সাম ব্যাচ আসতেছে না। ঠিক আছে, তবে তোমরা জানো যে আমাদের সেকেন্ড টাইম একটা নতুন ব্যাচ আসছে। ফলে সেকেন্ড টাইম যারা আসলে কৃষি প্রিপারেশন নিচ্ছিল, যার জন্য প্রিপারেশন নিতে পারো নাই, তাদের জন্য এটা বেস্ট একটা সুযোগ যে স্পেশাল একটা সেকেন্ড টাইম ব্যাচ, একটা ডেডিকেটেড সেকেন্ড টাইম ব্যাচে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। ঠিক আছে, আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু অ্যালকেনের পড়া শেষ। সবার কাছে ক্লিয়ার অ্যালকেনের পড়াশোনা? এটা হচ্ছে আমাদের অ্যালকেন। আমি এটা মুছে দিচ্ছি, আমি একটু অ্যালকিনে চলে আসতে চাই। অ্যালকিনকে কি বলে? অলেফিন বলে। অলেফিন কি জিনিস?
অলেফিন হচ্ছে তৈল উৎপাদনকারী, তাহলে অ্যালকেনকে বলা হয় অলেফিন। অলেফিন হচ্ছে তৈল উৎপাদনকারী। তো অ্যালকেনের যে সমানতা, এটা অজানা দিয়ে মনে রাখা যায়। অজানা, অতে অবস্থান আর জানাতে জ্যামিতিক। তাহলে অবস্থান এবং জ্যামিতিক সমানতা। তাহলে আবারও বলছি, অ্যালকেন যেহেতু তৈল উৎপাদনকারী, তাই এটাকে অলেফিন বলা হয়। আর অ্যালকেনের দুই রকম সমানতা দেখা যায়, অবস্থান সমানতা এবং জ্যামিতিক সমানতা। এই দুটো সমানতার কথা আমরা জানলাম। এর বাইরে আরো একটু পড়া আমাদের আছে অ্যালকিন সম্পর্কে। তো অ্যালকিনের প্রস্তুত প্রণালী যদি দেখি, তুমি গতকাল একটা প্রস্তুত প্রণালী আমরা অ্যালকিনের শিখাইছি। প্রথমত গতকাল তুমি অ্যালকিন তৈরি শিখছো, তুমি অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি শিখছো, তুমি অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি শিখছো। এই তিনটা বিক্রিয়া তুমি শিখছো কিনা, মনে আছে কিনা? তোমার মনে আছে যে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করলাম, সালফিউরিক অ্যাসিড 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা অ্যালকোহল থেকে আবার অ্যালকিনে ব্যাক করলাম, সালফিউরিক অ্যাসিড 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সালফিউরিক অ্যাসিড 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই তিনটা থেকে অ্যালকিন তৈরি করতে পারি। আমরা আরো যৌগ আছে যেখান থেকে আসলে অ্যালকিন তৈরি করতে পারি, তবে মোটামুটি এই তিনটা মনে রাখলে চলতেছে। বা অ্যালকাইল হ্যালাইড আছে যেখান থেকেও অ্যালকিন তৈরি করা সম্ভব। একটু বলে রাখি, অ্যালকিনে কিন্তু পড়া খুবই অল্প। তবে একটা ব্যাপার একটু বলে রাখি, অ্যালকিন একটা ডাবল বন্ড আছে। তাহলে ডাবল বন্ড যারা আছে তারা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। যাদের ডাবল বন্ড আছে তারা অসম্পৃক্ত। এবং অসম্পৃক্ততার পরীক্ষা কি কি? অসম্পৃক্ত যৌগ আরো কি আছে? অ্যালকাইন, এটাও কিন্তু অসম্পৃক্ত। এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা। একটা আছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। তো এই অ্যালকিনগুলা বা অ্যালকাইনগুলা এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় এবং বেয়ার পরীক্ষা দেয়। কি বললাম? এই অ্যালকাইনটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় আর বেয়ার পরীক্ষা দেয়। এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষার ক্ষেত্রে ব্রোমিনের যে লাল বর্ণ সেইটা দূরীভূত করে, এবং বেয়ার পরীক্ষার ক্ষেত্রে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা, সেটার বেগুনি বর্ণ দূরীভূত করে। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মানে কি বলা যায়, বেগুনি বর্ণ, বেগুনি নাকি গোলাপি আমি একটু ভুলে গেলাম, একটু বলো তো এটা কি বর্ণ? আর ব্রোমিনের হচ্ছে লাল বর্ণ, এই লাল বর্ণটা দূরীভূত করে থাকে। তুমি অ্যালকিন সম্পর্কে এতটুকু জানলেই তোমার চলবে, এর বাইরে তোমার আর কিছুই শিখতে হবে না। মজা না? কোনো পড়াই নাই। এখন আমরা অ্যালকাইনে চলে আসবো। অ্যালকাইনে পড়াও অনেক কম, চলো একটু অ্যালকাইনের পড়া পড়ি। অ্যালকাইনকে অ্যাসিটিলিনস বলে। অ্যালকাইনকে কি বলে? অ্যাসিটিলিনস। খেয়াল করো, এই যে সব প্রথম অ্যালকাইন সদস্য হচ্ছে CH ট্রিপল বন্ড CH, যেটাকে অ্যাসিটিলিন, যেটার নামই হচ্ছে ইটসেলফ অ্যাসিটিলিন, যেটার নামই হচ্ছে অ্যাসিটিলিন। হ্যাঁ, এখন এখানে একটা জিনিস একটু দেখি যে অ্যালকাইন কিভাবে তৈরি করা যায়। এখানে দেখো, অ্যালকাইন তৈরি কিন্তু ক্যালসিয়াম কার্বাইড থেকে। তোমাদের মনে আছে কার্বাইড কোন কাজে ব্যবহৃত হয়? ফল পাকাতে কার্বাইড ব্যবহার করা হয়। সেই ক্যালসিয়াম কার্বাইড থেকে কিন্তু এই অ্যাসিটিলিন তৈরি করা যায়। সেই ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যাসিটিলিন তৈরি করা যায় এই জায়গা। এবং এখানে কিন্তু 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। তাহলে আমরা অ্যালকাইন তৈরি করে ফেললাম। আমাদের অ্যালকাইনের পড়াশোনা শেষ, আমাদের অ্যালকিনের পড়াশোনা শেষ, আমাদের অ্যালকেনের পড়াশোনা শেষ। এখন লাস্ট আমরা যেটার পড়াশোনা করব সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আমরা সর্বশেষ যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইড। আচ্ছা, এখন অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে, আচ্ছা এর আগে একটা প্রভাবক একটু দেখাই। এই প্রভাবকটার নাম হচ্ছে লিন্ডার প্রভাবক। এটা একটু মনে রাখো, লিন্ডার প্রভাবকের সংযুক্তি দেখবা। এটা হচ্ছে প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট প্লাস কুইনোলিন। কুইনোলিন এর আগে তুমি কোথায় পড়ছো একটু মনে করো তো? কুইনোলিন কোথায় পাওয়া যায়? এর আগে তুমি কোথায় পড়ছো কুইনোলিন? তাহলে লিন্ডার প্রভাবক হচ্ছে প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট এবং কুইনোলিন। এটাই মুছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটাই মুছে দিলাম। আমরা একটু অ্যালকাইল হ্যালাইড দেখতেছি। অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে তোমার আসলে মাত্র 3টা বিক্রিয়া একটু শিখতে হবে কষ্ট করে। মাত্র 3টা বিক্রিয়া শিখবা, আর কিছু শেখা লাগবে না। আমরা একটু বই থেকে দেখাই তোমাকে এই জিনিসটা, একটু আসুন।
আমরা বই থেকে না দেখাইলে অনেক পিছায় পড়ে যাব, কিছু জিনিস একটু বই থেকে শিখবো। কোনটা থেকে কুইনোলিন পাওয়া যায় একটু বলো, সবাই কমেন্ট করে বলো যে কুইনোলিন কোনটা থেকে পাওয়া যায়। আজকে রাত্রে কিন্তু কোষ রসায়নের ক্লাস আছে। আচ্ছা জানি না এটাতে আছে কিনা, চলো একটু দেখি এটাতে আছে কিনা। দেখি এটা কোন পর্যন্ত আছে একটু দেখি, চলো। না এটা নাই, একটু ডাউনলোড করতে হবে। হ্যাঁ একটু আসো। হ্যাঁ ঠিক আছে, এখন তোমরা আমাকে একটু বলো তো যে মেডিকেল ভর্তি পরীক্ষা কখন হইতে পারে, তোমাদের কি মনে হয়? একটু শুনি তোমাদের কাছে, দেখি তোমরা কি ভাবতেছো। সবসময় আমরা নিজেদের ভাবনার কথা বলি, আমরা কখনো তোমাদের ভাবনা জানতে চাই না। তোমাদের কি মনে হয় মেডিকেল ভর্তি পরীক্ষা কখন হইতে পারে, একটু তোমরা বলো দেখি। হইল জানুয়ারি ফার্স্ট উইক, রাইসা। এরপর বলো বাকিটা একটু বলো শুনি কখন হইতে পারে। শুভদাস বণিক কনিক, আচ্ছা আলিমুল বলছে জানুয়ারি। ভাইয়া জানুয়ারি, সবাই জানুয়ারি ধারণা করতেছে। একজন মার্চ বলছে, খুবই সাহসী কথা, নর্মালি এরকম কথা কেউ বলে না। মার্চ বলছো তুমি, মার্চ কেন বলছো? মানে আমি একটু লজিকটা জানতে চাই। মার্চ বলছো এটা কোনো খারাপ কথা বলো নাই, হ্যাঁ, আমি লজিকটা শুনতে চাই। মানে তোমার এই কারণে মনে হয়েছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে মার্চে হইতে পারে, একটু বলো কেন মনে হয়েছে, কেন? আমরা অ্যালকোহলে চলে আসছি। আচ্ছা এখন চলে আসো, এই যে অ্যালকাইল হ্যালাইডে চলে আসছি আমরা, অ্যালকাইল হ্যালাইডে চলে আসছি। প্রথমে একটু খেয়াল করো, আচ্ছা এই বিক্রিয়াগুলো আমি তোমাকে দেখাইছিলাম তখন, ঠিক আছে? দেখো অ্যালকোহল আর হচ্ছে মানে হাইড্রোজেন হ্যালাইড, হ্যাঁ, তো এদের থেকে আসলে তৈরি করা যায় অ্যালকাইল হ্যালাইড। এই যে দেখো ক নাম্বার অ্যালকোহল এবং হাইড্রোজেন হ্যালাইড, এই যে অ্যালকোহল এই যে হাইড্রোজেন হ্যালাইড। এখন খেয়াল করো এই ওইস আর এইস মিলে তৈরি হয়ে গেল পানি, এটা বাদ দিয়ে দিলাম। আর এই আর আর এক্স মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, খুব সিম্পল। কিন্তু এই যে পানিটা তৈরি হইলো, এই পানিটাকে অপসারণ করতে হবে। যদি অপসারণ না করো বিক্রিয়াটা উভমুখী হবে। তো পানিকে অপসারণ করার জন্য তোমার নিরোধক লাগবে। কি লাগবে? নিরোধক। নিরোধকের কাজ কি? পানিকে শোষণ করে নেয়। একটা বিক্রিয়ায় যে পানি তৈরি হয় সেই পানিটাকে শুষে নেয়। নিরোধক হিসেবে কারা কারা ব্যবহৃত হয় চলো একটু দেখি। গাঢ় সালফিউরিক অ্যাসিড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, এগুলা। তাহলে এখানে আরো একটা কথা বলছে, এই যে জিঙ্ক ক্লোরাইড এটা একটা লুইস অ্যাসিড। আর সর্বশেষ এই যে উৎপন্ন পানিকে এই নিরোধক দিয়ে তুমি শুষে নিলা বা এই জায়গা থেকে সরায় ফেললা, এই বিক্রিয়াকে বলে গ্রোপস বিক্রিয়া। আচ্ছা এটা হলো, এই বিক্রিয়াকে বলে গ্রোপস বিক্রিয়া। আচ্ছা ঠিক আছে, এখন চলে আসো আমরা একটু এরপরে দেখতে চাই অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম। আমরা জানি
যে বইয়ে যত বিক্রিয়া আছে ম্যাক্সিমাম বিক্রিয়ার ক্রমই হচ্ছে 3:1। দেখো এটাও 3:1। আচ্ছা, এইটা খুব ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা আমি গতকালও তোমাকে দেখাইছি যে এখানে দেখো যে হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে বেশি বিক্রিয়া করে, হাইড্রোজেন ফ্লোরাইড একদমই বিক্রিয়া করতে চায় না, খুবই নিষ্ক্রিয়, বিক্রিয়া করে না বললেই চলে। এদিকে হাইড্রোজেন আয়োডাইড কিন্তু খুবই সক্রিয়। ফলে তুমি যদি একটা মানে হাইড্রোজেন হ্যালাইড ইউজ করতে চাও বিক্রিয়ার ক্ষেত্রে, তুমি অবশ্যই হাইড্রোজেন আয়োডাইড ইউজ করতে পারো। এটা হচ্ছে তোমার প্রতি আমার পরামর্শ। এখন হাইড্রোজেন ফ্লোরাইড যেহেতু বিক্রিয়া করে না, আমি তোমাকে বললাম যে ভাইয়া তুমি অ্যালকাইল ফ্লোরাইড আমাকে তৈরি করে দেখাও। তো তুমি নিলা অ্যালকোহল নিলা, আর তো তুমি আসলে নিতে চাইবা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, তাহলে তুমি হইতো, কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড তো বিক্রিয়া করতে চায় না, তাই এখানে তোমাকে ইউজ করতে হবে হচ্ছে অজৈব ফ্লোরাইড। যেহেতু হাইড্রোজেন ফ্লোরাইড বিক্রিয়া করে না, তাই ইউজ করতে হবে তোমার অজৈব ফ্লোরাইড, অর্থাৎ এই যে যৌগগুলা এইটা 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 এগুলো হচ্ছে অজৈব ফ্লোরাইড। তাহলে অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে চাইলে তোমাকে ইউজ করতে হবে অজৈব ফ্লোরাইড। এই যে অজৈব ফ্লোরাইড ইউজ করে যে অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতেছো, এই বিক্রিয়ার নাম হচ্ছে সোয়ার্স বিক্রিয়া। সর্বশেষ যে বিক্রিয়া আমরা দেখতে চাই সেটা হচ্ছে এই যে অ্যালকোহল আর থায়োনিল ক্লোরাইড। ভাইয়া থায়োনিল ক্লোরাইড কি? এই যে থায়ো মানে হচ্ছে এস থাকবে, SOCl2, এটা হচ্ছে থায়োনিল ক্লোরাইড। আমাকে একটু সবাই বলতে পারবা কার্বনিল ক্লোরাইড এর সংকেত কোনটা? একটু আমাকে বলো তো কমেন্ট করে, কার্বনিল ক্লোরাইড যে যৌগটা, সেই কার্বনিল ক্লোরাইড কোনটা? কার্বনিল ক্লোরাইড কোনটা বলো? ইয়েস, এইচএফ হচ্ছে জৈব ফ্লোরাইড। হ্যাঁ, কার্বনিল ক্লোরাইড হচ্ছে COCl2, যেটাকে ফসজিন গ্যাস বলে, যেটা একটা বিষাক্ত যৌগ। এইটা সম্পর্কে আমরা একটু পরে পড়ব। আপাতত এখানে আসি। এখন আমরা অ্যালকোহল এবং থায়োনিল ক্লোরাইড থেকে অ্যালকাইল ক্লোরাইড তৈরি করতেছি। অ্যালকাইল ক্লোরাইড তৈরি করতেছি, খুব ভালো। বিক্রিয়ার একটা নামও আছে, বিক্রিয়াটার নাম হচ্ছে ডারজেন বিক্রিয়া। তো এখানে দেখো HCl তৈরি হয়েছে, এখানেও এই যে HClটা তৈরি হয়েছে, HClটাকে সরাই ফেলতে হবে। তার জন্য HCl শোষক লাগবে। যেমন ওখানে পানি তৈরি হয়েছিল, পানির শোষক ছিল নিরোধকগুলা। HCl তৈরি হয়েছে, HCl এর শোষক কি? HCl এর শোষক হচ্ছে পিরিডিন। HCl এর শোষক কি? পিরিডিন। তাহলে তিনটা বিক্রিয়া আমরা শিখলাম, গ্রোভস বিক্রিয়া, সোয়ার্স বিক্রিয়া আর ডারজেন বিক্রিয়া। আচ্ছা, এইটা আমাদের শেষ। এখন এখানে একটা ভালো জিনিস আছে। ভালো জিনিসটা কি ভাইয়া? এই জায়গাটা দেখো, আমরা একটু আগে দেখছি যে হাইড্রোজেন ফ্লোরাইড এইটা কিন্তু বিক্রিয়া করতে চায় না, কিন্তু যদি আমরা শুধু ফ্লোরিনের কথা বলি, এটা কিন্তু ভয়াবহ, মানে উল্টা পুরা। হাইড্রোজেন ফ্লোরাইড বিক্রিয়া করতে চায় না, কিন্তু ফ্লোরিন কিন্তু খুবই অ্যাক্টিভ। আবার উল্টা দিকে খেয়াল করো, হাইড্রোজেন আয়োডাইড খুব ভালো বিক্রিয়া করে, এদিকে আয়োডিন কিন্তু বিক্রিয়া করতে চায় না। অর্থাৎ এটা হচ্ছে সক্রিয়তার ক্রমের ক্ষেত্রে, কিন্তু ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়। কিন্তু যদি বিক্রিয়ার ক্ষেত্রে বলি, হাইড্রোজেন ফ্লোরাইড একদমই বিক্রিয়া করতে চায় না। আচ্ছা, এখন আমরা অ্যারাইল হ্যালাইড দেখতে চাই। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। তো অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে এই 3 নাম্বার যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাই মেইনলি ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটাই পরীক্ষায় আসে, এটাই আমরা দেখবো। তার আগে একটা বিক্রিয়া একটু দেখো, এটা ফেনল। আমরা সবাই জানি যে ফেনলের আরেকটা নাম কার্বলিক অ্যাসিড। এই ফেনলের সাথে PCl5 সহ বিক্রিয়ায় ক্লোরোবেনজিন তৈরি হচ্ছে। এটা একটা অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড মানে চাক্রিক হ্যালাইড। তো ক্লোরোবেনজিন তৈরি করলা, এটা একটা অ্যারাইল হ্যালাইড তৈরির বিক্রিয়া। তবে অ্যারাইল হ্যালাইড তৈরির ক্ষেত্রে আমরা স্যান্ড মেয়ার বিক্রিয়া আসলে দেখতে চাই। অ্যারাইল হ্যালাইড তৈরির ক্ষেত্রে আমরা যে বিক্রিয়াটা দেখতে চাই সেটা হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়া। তো এখানে একটা জিনিস খেয়াল করো, অ্যারাইল হ্যালাইড তৈরির ক্ষেত্রে আসলে তোমরা জানো যে এই যৌগের নাম হচ্ছে, একটু মুছে দিচ্ছি, এই যৌগের নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, N2Cl। এই বিক্রিয়াটাও আমি তোমাকে গতকাল দেখাইছি। একটা নাম হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়া। দেখছো আমরা কত বিক্রিয়া পড়ে ফেলছি, কত বিক্রিয়া পড়ে ফেলছি, মানে একটা লাইন দিয়েই দেখাই। স্যান্ড মেয়ার আর গ্যাটারম্যান, স্যান্ড মেয়ার আর গ্যাটারম্যানের পার্থক্য কি? স্যান্ড মেয়ার বিক্রিয়া দেখো, এখানে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এখান থেকে তৈরি হচ্ছে ক্লোরোবেনজিন। তো ক্লোরোবেনজিন কি? একটা অ্যারাইল হ্যালাইড। ফলে এটা অ্যারাইল হ্যালাইড তৈরির একটা বিক্রিয়া।
স্যান্ডমেয়ার বিক্রিয়া হলে এখানে ইউজ হবে Cu2Cl2 আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে বলে কিউপ্রাস ক্লোরাইড। আর গ্যাটারম্যান বিক্রিয়া যদি হয় সেখানে ব্যবহৃত হবে শুধু কপার, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এই বিক্রিয়ক একই, উৎপাদ একই। যদি বিক্রিয়ক হিসেবে জাস্ট কিউপ্রাস ক্লোরাইড ইউজ করো তখন বিক্রিয়াটার নাম স্যান্ডমেয়ার, আর জাস্ট কপার চূর্ণ বা কপার গুঁড়া ইউজ করো তখন বিক্রিয়াটার নাম গ্যাটারম্যান। এই দুইটা বিক্রিয়া দ্বারাই ক্লোরোবেনজিন তৈরি করা হচ্ছে, যেটা একটা অ্যারাইল হ্যালাইড। ফলে অ্যারাইল হ্যালাইড তৈরির দুইটা বিক্রিয়া অলরেডি শেখা হয়ে গেছে। অ্যারাইল হ্যালাইড তৈরির এই দুইটা বিক্রিয়াই তোমাকে জানতে হবে। অ্যারাইল হ্যালাইড তৈরির এই দুইটা বিক্রিয়াই তোমাকে জানতে হবে। প্যাচ লাগে কোথায়? এই যৌগের নাম হচ্ছে বেনজিন ক্লোরাইড, আর RMgX এই যৌগের নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এটা অনেকে প্যাচ লাগাই ফেলে। তাহলে এইটার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এই যে গ্রিগনার্ড বিকারক, এটা ভিক্টর গ্রিগনার্ড, এটা কিন্তু একজন বিজ্ঞানীর নাম। তো ওনার নাম অনুসারে এই গ্রিগনার্ড বিকারক যেটা, সেটা আসলে আবিষ্কার করা হয়েছে। এই গ্রিগনার্ড বিকারক কোনটি? একটা কেন্দ্রাকর্ষী বিকারক। আমরা এর আগে পড়ে আসছি এগুলা। গ্রিগনার্ড বিকারক একটা কেন্দ্রাকর্ষী বিকারক, এই জায়গাগুলা। গ্রিগনার্ড বিকারকের একটা মজার ব্যাপার আছে, গ্রিগনার্ড বিকারক থেকে অনেক কিছু তৈরি করা যায়। গ্রিগনার্ড বিকারক থেকে চলো আমরা একটু একসাথে দেখে ফেলি যে গ্রিগনার্ড বিকারক থেকে আসলে কি কি তৈরি করা যায়। এরপরই আমরা আসলে বেশ কিছু বিক্রিয়া দেখব, এই বিক্রিয়াগুলো আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলো। এইটা হচ্ছে আমার গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক আর ফর্মালডিহাইড বিক্রিয়া করে তৈরি করে 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড এইটা বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড থেকে তৈরি করে, বিক্রিয়া দিলে তৈরি করে 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারক যে কোনো কিটোনের সাথে বিক্রিয়া দিলে তৈরি করে 3 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারক যে কোনো কিটোনের সাথে বিক্রিয়া দিলে তৈরি করে। গ্রিগনার্ড বিকারক কঠিন কার্বন ডাই অক্সাইড বা শুষ্ক বরফ, কঠিন কার্বন ডাই অক্সাইডের আর একটা নাম আমরা জানি শুষ্ক বরফ, এটার সাথে বিক্রিয়া করলে তৈরি করে হচ্ছে অ্যাসিড, অবশ্যই জৈব অ্যাসিড, এটা জৈব অ্যাসিড হবে। আর গ্রিগনার্ড বিকারক একটু আগে দেখে আসছি, পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে মিথেন। আমরা মিথেন তৈরির ক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াটা দেখছি না? গ্রিগনার্ড বিকারক পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে মিথেন, এই জায়গাটা আমরা জানলাম। গ্রিগনার্ড বিকারক থেকে কিন্তু আরো অনেক কিছু তৈরি করা যায়, যেমন গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালডিহাইড তৈরি করা যায়, গ্রিগনার্ড বিকারক থেকে কিটোন তৈরি করা যায়, গ্রিগনার্ড বিকারক থেকে আমরা অ্যাসিড অলরেডি তৈরি করে ফেলছি, তাই না? গ্রিগনার্ড বিকারকের সাথে যখন তুমি অ্যামোনিয়া দিবা, এগুলো তো তৈরি করা যায়। দেখো, অ্যালডিহাইড তৈরি করা যায়, কিটোন তৈরি করা যায়। গ্রিগনার্ড বিকারকের সাথে যখন তুমি অ্যামোনিয়া দিবা তখন তুমি অ্যামিন তৈরি করবা। গ্রিগনার্ড বিকারক থেকে ইথার তৈরি করা যায়। তাহলে গ্রিগনার্ড বিকারক থেকে ইথার তৈরি হয়, অ্যালডিহাইড তৈরি হয়, কিটোন তৈরি হয়, অ্যামিন তৈরি হয়। গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়। দেখো, অ্যালকোহল তৈরির বিক্রিয়া শিখিয়ে ফেললাম কিন্তু, তাই না? বিক্রিয়া জৈব যৌগের যে পড়াশোনা সেটা কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। ফলে তুমি আসলে একটু রিলেট করে যদি না পড়ো, একটু বুঝে যদি না পড়ো, যখন তুমি পড়াচ্ছি আমি অনেক কিছু রিলেট করে পড়াচ্ছি, অনেক কিছু, এই জিনিসগুলো যদি একটু খেয়াল না করো তাহলে আসলে একটু সমস্যা। ঠিক আছে, এই সব কিছু খেয়াল করতে হবে আমাদের, এই সব কিছু আমাদের ভাইয়া কিন্তু খেয়াল করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারছি যে গ্রিগনার্ড বিকারক থেকে কি কি তৈরি করা যায়। গ্রিগনার্ড বিকারক থেকে কি কি তৈরি করা যায়। আচ্ছা, তাহলে গ্রিগনার্ড বিকারকের একটা পড়াশোনা আমরা মোটামুটি করলাম। আমি একটু মুছে দিচ্ছি এটা। এখন আসো, এই জায়গাটা আমরা তখন দেখছিলাম, তোমার মনে আছে কিনা, পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় মানে জল বা পানি, জল, অ্যাকুয়াস মানে জল বা পানি, জলীয় বা পানি। দেখো, পথে পানি আর পথে হচ্ছে প্রতিস্থাপন, এই যে এসে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে পানি যদি থাকে, পানীয় দ্রবণ, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়।
আর অ্যালকোহলীয় দ্রবণ, অ্যালকোহলে অ আছে, অ দিয়ে হচ্ছে এলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া, এটা আমরা আগে পড়ে ফেলেছি। আচ্ছা, এটা আমরা মুছে দিচ্ছি। এখন একটু চলে আসো অ্যালকাইল হ্যালাইডের জাস্ট এই যে সিলভার নাইট্রেট সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ দেয়, জাস্ট সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ, এতটুকু জানতে হবে। এখন আমরা একটু ক্লোরোবেনজিন, এই ব্যবহারগুলো আমরা এর আগে পড়ে ফেলছি। ক্লোরোবেনজিন হচ্ছে একটা হ্যালোজেনযুক্ত জৈব যৌগ, হ্যালোজেনযুক্ত। এখন তোমরা জানো হ্যালোজেনযুক্ত জৈব যৌগ যারা, এরা কিন্তু লিভার সিরোসিস করে, লিভারের সমস্যা, ক্যান্সার, এই রোগগুলোর জন্য দায়ী। এখন আসো একটু ক্লোরোবেনজিনের ব্যবহার দেখি। তো ক্লোরোবেনজিন থেকে ডিডিটি তৈরি করা হয়, অ্যানিলিন তৈরি করা হয়। অ্যানিলিন কি? একটা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। এই যে অ্যানিলিনটা তুমি দেখতেছো, অ্যানিলিন থেকে কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা যায়, বা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আবার অ্যানিলিনে আসা যায়। তাহলে ডিডিটি, অ্যানিলিন, ফেনল, এই যৌগগুলো তৈরি করা যায়। ক্লোরোবেনজিন দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। আর ডিডিটির ক্ষেত্রে একটু চলে আসো, ডিডিটি তৈরির বিক্রিয়া দেখাচ্ছে। তো এখানে আসো যে ক্লোরোবেনজিন যেটা, হ্যাঁ, ক্লোরোবেনজিন থেকে তুমি তৈরি করতেছো, তো ক্লোরোবেনজিনকে ক্লোরাল সহ উত্তপ্ত করলে ডিডিটি পাওয়া যায়। তাহলে এই যৌগটা ক্লোরাল, হ্যাঁ, বা তুমি সংক্ষেপে এই সংকেতটা দেখো। তাহলে ক্লোরোবেনজিন থেকে যেহেতু ডিডিটি তৈরি করতেছো ক্লোরাল সহ। আর ডিডিটির সমস্যা হচ্ছে ডিডিটি কীটনাশক, জীবাণুনাশক, দুইটাই। আমি গতকাল একসাথে তোমাকে সব ব্যবহার লেখায় দিচ্ছি। আবারও বলি, এই অধ্যায়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ব্যবহার থেকে। ফলে ব্যবহার তুমি এইটা নিয়ে তোমার প্যারা খাওয়া উচিত না, কারণ তুমি বোটানি জুওলজিতে যেই পরিমাণ ব্যবহার তুমি পড়ো, বিশেষ করে বোটানিতে, তাতে আসলে তোমার এই কয়টা ব্যবহার করতে তোমার আসলে সমস্যা হওয়ার কথা না। এই কয়টা ব্যবহার করলে লাভ অনেক বেশি। জৈব যুগের এই কয়টা ব্যবহার যদি তুমি একটু পড়ো, এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। দ্বিতীয় হচ্ছে কীটনাশক আর জীবাণুনাশক, মানে কীট জীবাণু খুব কাছাকাছি জিনিস। আচ্ছা, এটা আমরা জানলাম। হ্যালোজেনো অ্যালকেনের বিশেষ ব্যবহার এখানে আমরা অলরেডি শিখাইছি, এই জন্য আর শিখাচ্ছি না। এখানে দ্রাবক হিসেবে কোনটা কোনটা এখন তুমি কিভাবে পড়বা একটু বলি। এটা কিন্তু ড্রাইক্লোরো না, এটা ডাইক্লোরো, দুইটা ক্লোরিন, তাই ডাইক্লোরো। ডাইক্লোরো মিথেন, তুমি সংকেত আইডিয়া করতে পারবা যে সংকেতটা কি হইতে পারে। ট্রাইক্লোরো ইথিন, দেখো ইথিন তাই ডাবল বন্ড আছে, আর ট্রাইক্লোরো মানে 3টা ক্লোরিন আছে, ঠিক আছে। আচ্ছা, টেট্রাক্লোরো ইথিন 4টা ক্লোরিন আছে, ডাবল বন্ড আছে, এই জিনিসগুলো দ্রাবক। আচ্ছা, এখন একটু চলে আসো, আরো একটা দ্রাবকের কথা বলা আছে, ওয়েস্ট্রন। ওকে, ফাইন, ওয়েস্ট্রন তো পাইলা। আর একটা আছে ওয়েস্ট্রোসল। তাহলে ওয়েস্ট্রোসন হচ্ছে ড্রাই ওয়াশিং তরল, হ্যাঁ। আর কার্বন টেট্রাক্লোরাইডও একটা ড্রাই ওয়াশিং তরল। এখানে একটু বলে রাখি, এরাও দ্রাবক, এরাও কিন্তু দ্রাবক। এরা ড্রাই ওয়াশিং তরল মানে এরা দ্রাবক না, ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে আমরা কীটনাশক পড়ে আসলাম কারা, হ্যাঁ, কীটনাশক জীবাণুনাশক হচ্ছে ডিডিটি। দ্রাবক কারা পড়লাম, ড্রাই ওয়াশিং তরল পড়লাম ওয়েস্ট্রোসল এবং কার্বন টেট্রাক্লোরাইড। আর চেতনানাশকের ক্ষেত্রে তোমাকে পড়াইছিলাম যে ক্লোরোফর্ম, এটা হচ্ছে পূর্ণ চেতনানাশক। আর বাকি যেগুলো আছে, ক্লোরোফর্ম কি করে, এটা হচ্ছে এই যে ক্লোরিনযুক্ত জৈব যৌগ। তাহলে এরা অবশ্যই লিভারের ক্ষতি করবে। দেখছো, এই যে দেখো, লিভারের ক্ষতিকর প্রভাব, ক্যান্সার সৃষ্টি করে। মজা না জিনিসটা? আর স্থানিক চেতনানাশক হচ্ছে ক্লোরোমিথেন, ক্লোরোইথেন। আর আবার বললো না যে ভাই এই যে ক্যান্সার হচ্ছে, এটা কি মজা? না, বলছি যে পড়াশোনাটা মজা। আচ্ছা, তো এখন একটু চলে আসি। স্থানিক চেতনানাশক হচ্ছে ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, ফ্লোথেন, এটা আমরা গতকাল শিখছি। আচ্ছা, গতকাল যারা ক্লাস করে নাই তারা বলতেছে ভাইয়া গতকাল শিখছি বারবার বলতেছেন, কি গতকাল শিখছি? গতকালের ক্লাস, এই জন্য বলি যে একটার পর একটা ক্লাস করো, ক্লাস মিস দিও না, হ্যাঁ। আচ্ছা, অগ্নি নির্বাপক, এবং একটা ক্লাস করেই আসলে ভুলে গেলে চলবে না। এখন একটা ক্লাস করার পরে ক্লাসের পড়াশোনাটা করতে হবে, ক্লাসের পড়াশোনাটা না করলে হবে না, হ্যাঁ, এটা যেন মনে থাকে। একটা ক্লাস করার পরে আমি যদি এটা না পড়ি তাহলে কেমনে হবে? আমি মনে অনেকবারই বলছি গত ক্লাস। এখন যারা গত ক্লাস করে নাই তারা তো আসলে এখন মাথা চাপড়াচ্ছে। এখন অগ্নি নির্বাপক হিসাবে হ্যালোস, এই যে, হ্যাঁ। আচ্ছা, তো হ্যালোসের একটা বৈশিষ্ট্য একটু খেয়াল করো, এরা অদাহ্য। ওকে, কারণ ও আগুন নিভাইতে আসছে, এখন ও যদি দাহ্য হয় তাহলে সমস্যা না। আচ্ছা, ও উদ্বায়ী এবং বাতাস অপেক্ষা ভারী, ঠিক আছে। আচ্ছা, হিমায়ক হিসেবে ফ্রিয়ন্স বা সিএফসি ব্যবহার করা হয়। সিএফসি, হিমায়ক মানে হচ্ছে রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়, ঠান্ডা করে যেটা। আচ্ছা, তো এটার বাণিজ্যিক নাম ফ্রিয়ন, এটা ওজোন স্তর ক্ষয় করে। তাহলে এই জিনিসগুলো যে আমরা ইউজ করি, এগুলো কিন্তু ওজোন স্তরের ক্ষতি করতেছে। যে ফ্রিজের, এসিতে আমরা যে হিমায়কগুলো ইউজ করতেছি, হ্যাঁ, ফ্রিজ এসিতে যেগুলো ইউজ করতেছি, এগুলো কিন্তু এই ক্ষতিটা করতেছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।
এখন একটু চলে আসো, তো ফ্রিয়ন যেটা, ফ্রিয়ন 11 আছে, ফ্রিয়ন 12 আছে, ফ্রিয়ন 114 আছে, এই সংকেতগুলো আমরা সবাই লিখতে পারি না? একটু বলো তো, ফ্রিয়নের সংকেত আমরা সবাই লিখতে পারি কিনা একটু বলো। আচ্ছা, আমরা এখন অ্যালকোহল, ইথার এবং অ্যামিন পড়ব। একটু মনে রাখতে হবে, অ্যালকোহল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত টপিক তুমি পাবা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে অ্যালকোহল। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসছে হচ্ছে তোমাদের এই প্রিয় অ্যালকোহল থেকে। ঠিক আছে, এটা একটু যেন মনে থাকে, অ্যালকোহল থেকে যত প্রশ্ন আসছে এত প্রশ্ন আর কোনো টপিক থেকে কোনো কালেও আসে নাই। ওকে, আচ্ছা, এখন আসো আমরা আসলে অ্যালকোহল পড়াশোনা শুরু করতে চাই। এখন আসো আমরা একটু বই থেকেই পড়ি, বই থেকে পড়লে একটু ফাস্ট যেতে পারবো, একটু লিখে কম পড়াই, বই থেকে একটু বেশি পড়াই। চলো এখন একটু চলে আসো, কেন অ্যালকোহল, ইথার, অ্যামিন একসাথে আলোচনা করছে? কারণ অ্যালকোহলের সিঙ্গেল বন্ড আছে, কার্যকরী মূলকের কথা বলতেছি। ইথার এবং অ্যামিন বা এই যৌগগুলোতে কার্যকরী মূলকের সিঙ্গেল বন্ড আছে, তাই এদের একসাথে, খেয়াল করো, অ্যালকোহল, ইথার ও অ্যামিন, এটা হচ্ছে এদের মিল। একটু নিচের দিকে চলে আসো, কিছু কথাবার্তা এখানে বলছে, সেটা হচ্ছে তুমি আচ্ছা, এখানে ফার্স্টে যেটা বলতেছে যে পানি H2O, এখন অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3.5, হাইড্রোজেনের 2.1, দুটোর ডিফারেন্স কত? 1.4, দুটোর ডিফারেন্স কত? 1.4। ফলে এই ডিফারেন্স যত বেশি সেই যৌগ তত বেশি পোলার। পানি বেশ খানিকটা পোলার, অ্যালকোহলের ক্ষেত্রে এই ডিফারেন্সটা কিন্তু আরো কম পাওয়া যাচ্ছে, কারণ অ্যালকোহলে খেয়াল করো কার্বন অক্সিজেন বন্ড আছে এবং অক্সিজেন হাইড্রোজেন বন্ডও আছে। এই দুইটা মৌলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 1.4, আবার কার্বন অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 1। তো দুইটা অ্যাভারেজ করলে ইলেকট্রোনেগেটিভিটি কম হয় পানির তুলনায়, ফলে পানি বেশি পোলার, অ্যালকোহল কম পোলার। সেই তুলনায় ইথার আরো কম পোলার। এবং তুমি অলরেডি একটা জিনিস জানো যে যত বেশি পোলার সে তত ভালো দ্রাবক, যে যত বেশি পোলার সে তত ভালো দ্রাবক। আচ্ছা, এখন একটু চলে আসো, এই জন্য খেয়াল করো বা পোলারিটির ক্রম হিসেবে পানি সবচেয়ে পোলার, তারপর অ্যালকোহল, তারপর হচ্ছে ইথার। এই জন্য দেখো যে পানি যেহেতু খুব ভালো দ্রাবক, অ্যালকোহল, অ্যামিন পানিতে দ্রবণীয়, আর ইথার যেহেতু একদমই ভালো দ্রাবক না, পোলারিটি যত কম সে তত খারাপ দ্রাবক, ফলে ইথার পানিতে অদ্রবণীয়। বা এই যে পানি ধরো খুব চমৎকার দ্রাবক, কিন্তু স্টিল ইথারের পোলারিটি কম হয়, ইথার পানিতে দ্রবণীয় না। এটা একটা চমৎকার তথ্য। একটু আমরা নিচের দিকে চলে আসবো, একটু নিচের দিকে চলে আসি। আচ্ছা, এখানে বলা আছে ইথেন গ্যাস আর ইথানল তরল। তো এখানে কেন, এটা একটু রিডিং পড়তে পারো। তবে আমি আবারও বলি, মেডিকেল ভর্তি পরীক্ষায় এইটা গ্যাস আর এইটা তরল যদি আসে কোনোদিন, এটা আসবে, কেন এটা কোনোদিন আসবে না। আচ্ছা, এখন অ্যালকোহলের ক্ষেত্রে একটু চলে আসো, আমরা একটু অ্যালকোহল এবং ফেনল এই দুইটা একটু দেখতে চাই। অর্থাৎ অ্যালকোহল যেটা, সেটা হচ্ছে তোমার অ্যালিফ্যাটিক যৌগ, আর ফেনল অ্যারোমেটিক। তো ফেনলটা হচ্ছে অম্লধর্মী, আর অ্যালকোহল যেগুলা সেগুলো নিরপেক্ষ। অ্যালকোহলগুলো নিরপেক্ষ আর ফেনলটা হচ্ছে অম্লধর্মী, ফলে নীল লিটমাসকে লাল করে, অর্থাৎ নীলা দিয়ে মনে রাখা যায়। আর অ্যালকোহল বলতে আমরা সাধারণত যেগুলো বুঝি, তোমরা জানো যে মিথানল, ইথানল, তাই না, প্রোপানল, এই যে অ্যালকোহলগুলো, এগুলাতে সবগুলোতে দেখবা যে একটা করে ওএইচ আছে, অর্থাৎ এরা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। এই মনোহাইড্রিক অ্যালকোহল হচ্ছে, আবারও বলি, আর পলিহাইড্রিক অ্যালকোহল কারা? যেখানে একটার বেশি ওএইচ আছে। আমরা সাধারণত অ্যালকোহল বলতে মনোহাইড্রিক অ্যালকোহলকে বুঝি। আচ্ছা, আর একটা হচ্ছে ডিগ্রির হিসাব আসে। ডিগ্রি, তোমরা জানো যে একটা অ্যালকোহল যদি হতে হয়, একটা কার্বন আছে, একটা ওএইচ আছে, তাহলে এটা অ্যালকোহল। কার্বনের হাত কয়টা? 4টা। মনে রাখবা এই 4 হাতে একটা ধরো আর গ্রুপ আছে বা CH3 আছে, যদি একটা থাকে তাহলে সেটা 1 ডিগ্রি, বাকি 2 হাতে 2টা হাইড্রোজেন থাকতে পারে। আচ্ছা, যদি 2টা থাকে তাহলে সেটা 2 ডিগ্রি, যদি 3টা আর গ্রুপ থাকে তাহলে সেটা 3 ডিগ্রি। তাহলে ডিগ্রি কিভাবে বুঝবো? কয়টা, ধরো কার্বনের হাত 4টা, এক হাতে তো এটা থাকবে, তো যদি একটা CH3 থাকে 1 ডিগ্রি, 2টা CH3 থাকে 2 ডিগ্রি, 3টা CH3 থাকে 3 ডিগ্রি। সিম্পল। তাহলে ডিগ্রি বোঝা সবচেয়ে সহজ। আচ্ছা, এখন আসো, অ্যালকোহল 2 রকম আমরা জানি। সাধারণত অ্যালকোহল বলতে আমরা মনোহাইড্রিক অ্যালকোহল বুঝি, তবে অ্যালকোহল 2 রকম। একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, আর একটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। আচ্ছা, মনোহাইড্রিক অ্যালকোহলের আবার ভাগ করছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি।
1 ডিগ্রি মানে প্রাইমারি, 2 ডিগ্রি মানে সেকেন্ডারি, 3 ডিগ্রি মানে টারশিয়ারি। ফলে এখানে যে অ্যালকোহলগুলো আছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এই অ্যালকোহলগুলা কিন্তু মানে এতটুকু আমরা জানলাম এবং 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আশা করি আমরা চিনতে পারছি। আচ্ছা, এখন আমরা একটু পলিহাইড্রিক অ্যালকোহল নিয়ে পড়াশোনা করতে চাই। তোমাকে একটা কথা বলছিলাম, যাই গ্লিসারিন তাই গ্লিসারল, এটা হচ্ছে গ্লিসারল, এটা হচ্ছে গ্লাইকল। হ্যাঁ, তো এটা গ্লিসারিন বা গ্লিসারল, এটা গ্লাইকল, এগুলো হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। এগুলো কি বলছি ভাইয়া? এগুলো হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। এইগুলো হচ্ছে এই যে যৌগগুলো আমরা পাচ্ছি, এই যৌগগুলো হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। দেখো 2টা ওএইচ আছে, এখানে 3টা ওএইচ আছে। এখন এই পলিহাইড্রিক অ্যালকোহলের ব্যবহারটা কোথায় সেটা জানতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল চোখের ড্রপ, এটা ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার মানে একটু আর্দ্র করে। ধরো চোখটা যদি ড্রাই হয়ে যায় অনেক, ফলে ড্রপ হিসেবে ইউজ করা হয়, ফলে চোখকে আর্দ্র করে, ফলে এটা ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহৃত হয়। বা স্কিনের ক্রিম তৈরিতে, মুখের ক্ষেত্রেও তাই, যে মুখটা অনেক ড্রাই হয়ে গেলে তখন মুখে কিছু ময়েশ্চারাইজিং ক্রিম ইউজ করা হয়, যেমন পন্ডস আছে, এগুলা মুখটাকে একটু ভেজা ভেজা করে, একটু স্মুথ করে, সুন্দর করে। আচ্ছা, তাহলে স্কিনের ক্রিম বা চোখের ড্রপ এই জায়গাগুলোতে ব্যবহৃত হয়, ফলে ত্বক কোমল এবং মসৃণ থাকে। ত্বক কোমল এবং মসৃণ থাকে। অ্যালকোহলের সমানতা 3 রকম, এটা অবকাশ দিয়ে মনে রাখা যায়। অবকাশ, অবস্থান সমানতা, এরপর হচ্ছে কার্যকরীমূলক সমানতা, মানে আচ্ছা, আর শিকল সমানতা। অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, আর একটা হচ্ছে শিকল সমানতা। অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা এবং শিকল সমানতা, সাথে শিকল বা চেইন। আচ্ছা, এই 3টা সমানতার কথা একটু মনে রাখলেই আমাদের হচ্ছে যে অ্যালকোহল কি কি সমানতা দেখায়। আচ্ছা, তোমাকে আমরা তখন দেখাইছি না যে অ্যালকোহল কিভাবে তৈরি করা হয়? তুমি অ্যালকোহল তৈরির ক্ষেত্রে অলরেডি দেখে আসছো, যে দেখো ভাইয়া, গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল তৈরি করা যায়। তুমি অলরেডি দেখছো যে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল তৈরি করা যায়, অলরেডি দেখছো। দেখছি আমরা গ্রিগনার্ড বিকারক আর ফর্মালডিহাইড 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারক আর অন্য অ্যালডিহাইড 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারক আর কিটোন 3 ডিগ্রি অ্যালডিহাইড অ্যালকোহল, সরি। তাহলে গ্রিগনার্ড বিকারক ফর্মালডিহাইড 1 ডিগ্রি অ্যালকোহল, অন্য অ্যালডিহাইড 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোন 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে ফেললাম। কিন্তু যদি তুমি গ্রিগনার্ড বিকারক ইউজ না করো, শুধু অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি করতে চাও, সেটা পারবা। তখন যে কোনো অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, আর যে কোনো কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তাহলে গ্রিগনার্ড বিকারক ইউজ করলে কোন অ্যালডিহাইড থেকে কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে, আর গ্রিগনার্ড বিকারক ইউজ না করলে যে কোনো অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি আর যে কোনো কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, এই জায়গাটা। এছাড়া তুমি অলরেডি জানো যে অ্যালকিন, এই অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায়, বা অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা যায়, এটা তুমি শিখে আসছো। আর আরেকটা চমৎকার ব্যাপার আছে, ধরো অ্যাসিড, আর অ্যাসিডের যত জাতক আছে সবগুলা থেকে অ্যালকোহল তৈরি করা যায়। অ্যাসিডের যত জাতক, অ্যাসিড ক্লোরাইড, এরপর হচ্ছে কি বলা যায়, স্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড, যে কোনো অ্যাসিড। মানে তোমাকে যদি বলি যে অ্যালকোহল কই থেকে তৈরি করা যায়, তুমি ধরো কিচ্ছু পারো না, তোমার বেসিক খুবই খারাপ, হ্যাঁ, তো তুমি কি পড়বা? অ্যাসিড, তারপর অ্যাসিডের জাতকের নাম বলা শুরু করবা। হ্যাঁ, এর বাইরে আর কি পাইলাম? গ্রিগনার্ড বিকারক, খুব ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে ডিরেক্ট অ্যালডিহাইড বা কিটোন থেকে গ্রিগনার্ড বিকারক ছাড়া আবার অ্যালকিন থেকে তৈরি করা যায়। তাহলে এটা হচ্ছে অ্যালকোহল তৈরির বিক্রিয়া। এই যে বিক্রিয়াগুলা, এগুলো হচ্ছে অ্যালকোহল তৈরির বিক্রিয়া। এখন আমরা একটু মিথানল তৈরি দেখতে চাই। এখন আমরা একটু দেখো, সব এই যে অ্যাসিড থেকে, অ্যাসিডের জাতক থেকে, এই যে সবগুলা থেকে অ্যালকোহল তৈরি, এই যে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল তৈরি করা যায়, প্রত্যেকটা জিনিস আমরা পড়ে আসছি। এখন আমরা মিথানল তৈরি দেখতে চাই। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে মিথানল তৈরি। এখন যেটা দেখতে চাই সেটা হচ্ছে মিথানল তৈরি। একটু বলে রাখি, আজকে রাত 10টায় ক্লাস আছে, এর বাইরে হচ্ছে কালকে সকাল 10টায় হচ্ছে আমরা জৈব রসায়নটা শেষ করব। আমরা আজকে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড পর্যন্ত পড়বো, ঠিক আছে? আমরা আজকে অ্যালডিহাইড এবং কিটোন এই দুটো পড়লে হচ্ছে, অ্যালকোহল এগুলো পড়বো, তারপর হচ্ছে ইথার আছে মনে হয়, এইটা পড়ার পরে অ্যালকোহলটা পড়ার পরে ইথার আছে, অ্যামিন আছে, তারপর হচ্ছে অ্যালডিহাইড কিটোন এইটা আছে।
এটা পড়বো, এইগুলাই আসলে পড়া নাই। অ্যালকোহলটা পড়া শেষ করলে বাকি জায়গায় আসলে বেশি পড়া নাই, ঠিক আছে? আচ্ছা, 4.2 কি আবার সব চ্যাপ্টারের ক্লাস হবে? ইয়েস, 4.2-তে আগে আমরা শর্টের বাইরের চ্যাপ্টারগুলো পড়বো, হ্যাঁ। এবং অবশ্যই এখানে যে রুটিনটা পাবা, আমরা রুটিনটা আমি আসলে তুমি রুটিনটা দেখলেই বুঝতে পারবা যে আগে আমরা শর্টের বাইরের চ্যাপ্টারগুলো পড়বো 4.2-তে। ওকে, ঠিক আছে, এখন চলে আসো। এখন দেখো দেখো কার্বন আছে, পানি আছে, 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, ওয়াটার গ্যাস বানাইছো। কার্বন পানি ওয়াটার গ্যাস তৈরিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে? কই থেকে ওয়াটার গ্যাস তৈরি করা হয় শিখে ফেললা। ওয়াটার গ্যাস পেয়ে গেছো, আচ্ছা, তৈরি করে ফেললো মিথানল। ওয়াটার গ্যাস থেকে এর আগে মিথেন তৈরি করছিলা, এখন তৈরি করলা মিথানল। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে প্রভাবক চাপ তাপমাত্রায়। খেয়াল করো, এখানে আছে 300 ডিগ্রি 200 এটিএম, 300 200, ঠিক আছে। আর এখানেও দেখো ও ও, জিঙ্ক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, সব ও ও, 300 দুইটা ও, এখানে দুইটা ও, হ্যাঁ। 300 ডিগ্রি 200 এটিএম, জিঙ্ক ও Cr2O3, ওকে, তিনটা ও, হ্যাঁ, এখানে 3 ও ও। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ওয়াটার গ্যাস থেকে আমরা মিথানল তৈরি করে ফেললাম। এখন আমরা ইথানল তৈরি দেখতে চাই, এটাও খুবই ইজি। বিক্রিয়া দেখো, বিক্রিয়া দেখলেই তোমার জন্য ইজি হবে। তুমি স্টার্স মিশো, তুমি যদি কোর্স রসায়নের আজকে কালকে রাতের ক্লাস করে থাকো, স্টার্স কি জিনিস ভালো করে জানো, তো এই হচ্ছে আমার স্টার্স। এই স্টার্স থেকে ডায়াস্টেজ এনজাইম, একটু খেয়াল করো, তুমি পাইছো মল্টোজ। এখন একটা জিনিস জানো যে মল্টেজ নামে একটা এনজাইম আছে, তার কাজ কি হবে? মল্টোজকে ভাঙা। মল্টেজের কাজ মল্টোজকে ভাঙা, হ্যাঁ। তো স্টার্স থেকে তুমি ডায়াস্টেজ এনজাইম 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 40 থেকে 50, তুমি পাইছো মল্টোজ। আর দেখো মল্টোজ তখন কাজ করছে ম্যালটেজ, আর তাপমাত্রা হয়ে গেছে অর্ধেক, 25 ডিগ্রি। পেয়ে গেছো আমাদের কাঙ্ক্ষিত গ্লুকোজ। আর গ্লুকোজ থেকেই পাওয়া যায় ইথানল। এবং গ্লুকোজ থেকে যখন তুমি ইথানল পাচ্ছ, তখন যে এনজাইম কাজ করতেছে সেটা হচ্ছে জাইমেজ। এইটা খুবই বিখ্যাত এনজাইম। তাইলে গ্লুকোজ থেকে ইথানল তৈরিতে কোন এনজাইম লাগে? জাইমেজ। এইটা পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্ট্যান্ট। জাইমেজ কই থেকে পাওয়া যায়? ইস্ট থেকে পাওয়া যায়। ইস্ট থেকে আসলে 3টা এনজাইম পাওয়া যায়, জামাই দিয়ে মনে রাখা যায়, জামাই, যাতে জাইমেজ, মতে ম্যালটেজ, ইতে ইনভার্টেজ। জাইমেজ, ম্যালটেজ এবং ইনভার্টেজ। খেয়াল করো, তাইলে স্টার্স থেকে তুমি পাইলা মল্টোজ, মল্টোজকে ভাঙলো ম্যালটেজ, পাইলা গ্লুকোজ, আর গ্লুকোজ থেকে ইথানল। ইথানল তৈরিতে লাগলো জাইমেজ এনজাইম। এই হচ্ছে ইথানল তৈরির বিক্রিয়া। এইটাই এখানে আলোচনা আছে। এখানে একটু ডিটেইলসে আছে যে তখন বলছি স্টার্স কই থেকে পাইলা তুমি ভাইয়া? স্টার্সের উৎস বেশ কিছু আছে, তার ভিতর খুব ভালো একটা উৎস আলু। তাইলে তারা আলু থেকে স্টার্স পাইছে কেমনে? এই যে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, খুব ভালো, মানে একটা প্রসেস আছে, হ্যাঁ। তো তারপর সে স্টার্স পাইছে। তাহলে আলু স্টার্স পাওয়ার পরে সেখানে যখন ডায়াস্টেজ এনজাইম দিছে, এই যে এই ডায়াস্টেজ এনজাইম কোথায় থাকে? মল্টে। মল্টে পাওয়া যায় ডায়াস্টেজ। তাহলে ইস্টে কি পাওয়া যায়? জামাই। আর মল্টে কি পাওয়া যায়? ডায়াস্টেজ। ওকে, এখন এটাকে ভেঙে বানাইছে মল্টোজ। আর এরপরে মল্টোজকে ভাঙলো কে? ম্যালটেজ। আর ম্যালটেজ থেকে হইলো গ্লুকোজ, গ্লুকোজকে ভাঙলো জাইমেজ। শেষ পড়া। আচ্ছা, তাহলে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। তবে এখানে একটা চমৎকার ব্যাপার আছে। এই যে ইথানল তুমি পাইলা, এটা কিন্তু 12 থেকে 15% ইথানল। তোমার টার্গেট কি? প্রায় 98%, 99% ইথানল পাওয়া। তাহলে ফার্স্টে এখন পাইলে তুমি 12 থেকে 15% ইথানল। আর এইগুলো পাইতে তোমাকে পাতন করতে হবে। কি করতে হবে? তুমি যদি ওই যে 98-99% ইথানল পাইতে চাও 12 থেকে 15% থেকে, তাহলে তোমাকে পাতন করতে হবে। খেয়াল করো, তুমি ফার্স্টে 12-15% পাইলা, পরবর্তীতে তুমি এটা পাতন করলা, তখন পেয়ে গেলা রেকটিফাইড স্পিরিট। এইটার সংযুক্তিটা জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই বিখ্যাত জিনিস। এই জিনিসের নাম তুমি এর আগেও শুনছো, আমি শিওর। শুনছো না? রেকটিফাইড স্পিরিট সংযুক্তি হচ্ছে 95%। খেয়াল করো, তুমি একবার পাতন করেই 12% থেকে চলে আসছো 95%-এ। অ্যাকচুয়াল বললে 95.6% ইথানল, বাকিটা পানি, 4.4% পানি। এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিটের সংযুক্তি। এখন তোমার টার্গেট যে 99.5% ইথানল পাওয়া। এটাকে বলা হয় পরম অ্যালকোহল। ইথানল তো অ্যালকোহল, ইথানল মানে মদ।
তো এটা হচ্ছে পরম অ্যালকোহল। এটা পাইতে আবার পতন করতে হবে। দেখো আবার এই কুইকলাইম মানে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কুইকলাইম, এটা সহ যখন পাতন করতেছে তখন তুমি একদম বিশুদ্ধ ইথানল পেয়ে গেলা। আচ্ছা, তাহলে আশা করি এই জায়গাটা বুঝতে পারছি। তাহলে রেকটিফাইড স্পিরিটের সংযুক্তিটা যেন আমি যেন রেকটিফাইড স্পিরিট যেটা সেটার সংযুক্তিটা জানি। ক্লিয়ার? আচ্ছা, এখন চলে আসো, এখানে প্রচুর সংযুক্তি আছে, এই সংযুক্তিগুলো আমাদের একটু জানতে হবে। এটা ভয় পাওয়ার কিছু নাই, খেয়াল করো। দেখো রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% ইথানল আর 4% পানি। এটা আসলে কি? মদ। এটা আসলে মদ। তো এটা মানুষ খায়। এখন দেখো এই যে জিনিস, এই জিনিস কিন্তু শিল্প কলকারখানায় বিভিন্ন কাজে এটা লাগে। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশে শিল্প কলকারখানায় এই জিনিস লাগবে। তো মানুষ কি এত ভালো? ওরা বলবে শিল্প কলকারখানা ইউজ করবে আর এটা খাওয়া শুরু করবে, তাই না? তো এটা তো সরকার হইতে দিতে পারে না। বাংলাদেশে মদ আমদানি করা যায়, কিন্তু মদ আমদানিতে 400, 500, 600% ভ্যাট আছে। মানে ধরো তুমি 1000 টাকার মদ কিনবা, আনবা বিদেশ থেকে, সরকার নিয়ে নেবে তো এখান থেকে 5000 টাকা। মানে বাংলাদেশের সেই মদ বিক্রি হবে 6000 টাকায়, যাতে মদ কেউ না খায় সেই জন্য। আচ্ছা ঠিক আছে, তারপরও বড় লোকদের টাকা পয়সার অভাব নেই, তারা মদ খায়। কিন্তু তুমি যখনই এই জিনিসটা আনবা 1000 টাকার, কিন্তু যদি শিল্প কলকারখানার জন্য আনো তাহলে তো তোমাকে ভ্যাট দিতে হবে, হইতে পারে 100 টাকা, হয়তো তোমাকে 1100 টাকা খরচ হচ্ছে। দেখো মদ হিসেবে যদি তুমি আনতে চাও তখন 6000 টাকা খরচ হচ্ছে, তোমার 6000 টাকা লাগতেছে। কিন্তু যদি শিল্প কলকারখানার জন্য আনতে চাও তোমার লাগতেছে 1100 টাকা। তো এখন এই জন্য যখন শিল্প কলকারখানায় পাঠায় এর সাথে বিষ মিশাই দেওয়া হয়। তো বিষ মিশাই দিলে কি হবে? শিল্প কলকারখানায় তুমি ইউজ করতে পারবা, কিন্তু খাইতে আর পারবা না। খাওয়ার জন্য যেটা, এটা বিষ নেই। তো এই বিষটার নাম হচ্ছে মিথানল। এই বিষটার নাম কি? মিথানল। যখন এই বিষটা মিশানো হয় তখন এটার নাম হয়ে যায় মিথিলেটেড স্পিরিট। এটার নাম হয়ে যায় মিথিলেটেড স্পিরিট। তখন এটার নাম হয় মিথিলেটেড স্পিরিট। চলো আমরা একটু মিথিলেটেড স্পিরিট কি সেই জিনিসটা একটু দেখি। মিথিলেটেড স্পিরিট হচ্ছে এই যে পানের অযোগ্য করার জন্য বিষাক্ত হিসেবে 5 থেকে 10% মিথানল মিশানো হয়, তখন এটাকে ডিন্যাচার্ড বলে। মানে ন্যাচারাল অ্যালকোহল আর থাকে না, নেচার চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে ডিন্যাচার্ড অ্যালকোহল। এবং এখানে একটু চলে আসো, আমরা নিচে চলে আসতে চাই। এখানে এই মিথিলেটেড স্পিরিট দুই রকম, একটা হচ্ছে মিনারেল আর একটা হচ্ছে বাণিজ্যিক। তাহলে একটা হচ্ছে মিনারেল আর একটা হচ্ছে বাণিজ্যিক। তো মিনারেল যেটা, সেটাতে 90% রেকটিফাইড আর 9% মিথানল, 1 ভাগ পেট্রোল থাকে। সংযুক্তিটা খেয়াল করবা। তাইলে এই 20 থাকে 9%। আর বাণিজ্যিক যেটা, সেটাই 95% রেকটিফাইড স্পিরিট আর 5% বিষ থাকে। তাইলে বাণিজ্যিকে 5% বিষ মিশাই আর মিনারেলে 9% মিথানল বা বিষ মিশাই। আচ্ছা, বিষ বলা আসলে বিষাক্ত পদার্থ এটা, বা মিথানল বলতে পারি আমরা। মিথিলেটেড স্পিরিট কোন কাজে? এটা দ্রাবক, খুব চমৎকার একটা দ্রাবক। এই মিথিলেটেড স্পিরিট কিন্তু খুবই চমৎকার একটা দ্রাবক, ফলে শিল্প কলকারখানায় এটা ইউজ হয়। এখন আমরা পাওয়ার অ্যালকোহল দেখতে চাই। তো পাওয়ার প্রডিউস করে কে? একটা মোটর বাইক বা গাড়ির একটা পাওয়ার আছে না? ঠিক একইভাবে পাওয়ার অ্যালকোহল ও আসলে গাড়ি চালায়, মানে ও একটা জ্বালানি। তাহলে পাওয়ার অ্যালকোহল কি জিনিস? একটা জ্বালানি, মোটর গাড়ির বিকল্প জ্বালানি। পরীক্ষা এটা আসবে, মোটর গাড়ির বিকল্প জ্বালানি কোনটা? তো এখানে ইথানলের সাথে বেনজিন আর পেট্রোল মিশানো হয়। এখন তুমি চিন্তা করো, পেট্রোল গাড়ি চালায় আর এটা যেহেতু জ্বালানি, ফলে পেট্রোলই তো মিশাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোটর গাড়ির বিকল্প জ্বালানি। এখন আসো প্রুফ মানে কি? প্রমাণ। আমি প্রমাণ দাও। তো এই প্রুফ স্পিরিট হচ্ছে প্রমাণ স্পিরিট। মানে এইটার শক্তি মাত্রা 0 ধরা হয়। তো এইটা ধরে অন্য যে স্পিরিটগুলো আছে সেইগুলোর শক্তি নির্ণয় করা হয়। তো এটা হচ্ছে প্রমাণ স্পিরিট বা প্রমাণ দ্রবণ বলি না? তো এইটাকে মানে ধরে স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোর শক্তি নির্ণয় করা হয়, তাই এটার নাম প্রুফ স্পিরিট। এখানে 57.1% ইথানল থাকে, বাকিটা পানি। এখানে 57.1% ইথানল থাকে, বাকিটা হচ্ছে পানি। কি বললাম? এখানে 57.1% ইথানল থাকে, বাকিটা হচ্ছে পানি।
এরপরে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে উড স্পিরিট। তো কেন এটাকে উড স্পিরিট বলে? কারণ কাঠ পাতন করে এটা পাওয়া যায়। এবং উড স্পিরিটের একটা স্পেশাল ব্যাপার আছে, উড স্পিরিটে 98% মিথানল। আমি তোমাকে বলছি মিথানল হচ্ছে 20, আর এটাই 98% মিথানল। এটি স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি। এটাই আছে 98% মিথানল। কত পার্সেন্ট মিথানল বলছি? এটাই আছে 98%। কত পার্সেন্ট? 98% মিথানল। মনে থাকবে? আচ্ছা, তাহলে পরম অ্যালকোহল কোনটা? পরম অ্যালকোহল কত পার্সেন্ট সংযুক্তি? পরম অ্যালকোহলের সংযুক্তি কত একটু বলো তো সবাই? 99.5% অ্যালকোহল। আর একটা আছে রাবিং অ্যালকোহল। এটা তোমরা কেমিস্ট্রির ফার্স্ট অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে পড়বা। রাবিং অ্যালকোহল, রাবিং অ্যালকোহলের সংযুক্তি কি আমাকে একটু বলো তো? আমাকে একটু বলবা রাবিং অ্যালকোহলের সংযুক্তি কি? এটা হচ্ছে 70% ইথানল। রাবিং অ্যালকোহল হচ্ছে 70% ইথানল। রাবিং অ্যালকোহল হচ্ছে 70% ইথানল। ক্লিয়ার? ওকে, গুড। এখন আমরা অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া দেখতে চাই। খেয়াল করো, ধাতব সোডিয়াম সহ। তাহলে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়ায় তুমি যেগুলো দেখতেছো, একটা হচ্ছে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া, PCl5 সহ বিক্রিয়া, এগুলো আমরা দেখছি। এখন তোমার আসলে গুরুত্বপূর্ণ হচ্ছে মিথানল আর ইথানল। মিথানলের ক্ষেত্রে একটু খেয়াল করো ভাইয়া, মিথানল শনাক্তকরণের ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড, আমরা তোমাকে তখন বলছিলাম স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, শেষ। ইথানল শনাক্তকরণে আয়োডোফর্ম। এখন এই আয়োডোফর্ম জিনিসটা কি, বা হ্যালোফর্ম জিনিসটা কি? হ্যালোফর্ম মানে হচ্ছে এই যে দেখো, ক্লোরোফর্ম, এটা ব্রোমোফর্ম, এটা আয়োডোফর্ম। এই তিনটাকে একসাথে বলে হ্যালোফর্ম। এখন এই হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয়? যাদের মিথাইল কার্বনিল মূলক আছে। যেসব যৌগ, এটা হচ্ছে কার্বনিল আর এটা হচ্ছে মিথাইল, তাইলে মিথাইল কার্বনিল মূলক যুক্ত যে কোনো যৌগ সে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। আবারও বলি, মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ, এই যে দেখো, এই যে হ্যালোফর্ম বিক্রিয়া, দেখছো? এই যে হ্যালোফর্ম বিক্রিয়া। তাহলে এই হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয়? মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ। মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মিথাইল কার্বনিল মূলক থাকতে হবে। তবে সবাই যে দেয় এমন বলা যাবে না। অনেকেই আছে মিথাইল কার্বনিল মূলক আছে, তাও এই যে দেখো কার্বনিল মূলকের মধ্যে এই যে যৌগগুলোর কথা বলা আছে, এরা সবাই হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তবে সবাই দেয় এটা বলা যাবে না। কোনো যৌগে CH3CO মূলক থাকলেই যে সে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে এরকম কোনো গ্যারান্টি তোমাকে কেউ দিবে না। কারণ এই যে যৌগগুলো আছে এদের CH3CO মূলক আছে, কিন্তু এরা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। এই যৌগগুলো হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। আচ্ছা, ঠিক আছে। এখন এইটা খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাকে তখন বলছিলাম যে অ্যালকোহলের লাস্টে আছে ল দিয়ে হচ্ছে লুকাস। তাহলে অ্যালকোহল যদি পার্থক্য করতে চাও কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, তোমার লাগবে হচ্ছে লুকাস বিকারক। তোমার লাগবে কি ভাইয়া? লুকাস বিকারক। এবং লুকাস বিকারক যখন তুমি ইউজ করতেছো, এটা খুবই খুবই সহজ। লুকাস বিকারক ইউজ করে যখন তুমি বিক্রিয়া করতেছো, লুকাস বিকারক হচ্ছে গাঢ় HCl আর অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। লুকাস বিকারক কি? গাঢ় HCl আর অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, এটা হচ্ছে লুকাস বিকারক। খেয়াল করো, তুমি 3 ডিগ্রি অ্যালকোহল ইউজ করতেছো, তুমি 2 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহল ইউজ করতেছো। এখানে মনে রাখতে হবে 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারক দিয়ে 3 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করাইলা, সাথে সাথে বিক্রিয়া হবে, সাথে সাথে অদক্ষেপ পাবা। 2 ডিগ্রি অ্যালকোহল অদক্ষেপ পাবা 5-10 মিনিট পরে, আর 1 ডিগ্রি অ্যালকোহল হইলে কোনো অদক্ষেপই পাবা না। লুকাস বিকারক দিয়ে 3টা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবা, 3 ডিগ্রি অ্যালকোহল দিলে সাথে সাথে অদক্ষেপ পাবা, 2 ডিগ্রি অ্যালকোহল দিলে 5 থেকে 10 মিনিট পরে অদক্ষেপ পাবা, 1 ডিগ্রি অ্যালকোহল দিলে অদক্ষেপ পাবা না। ক্লিয়ার? 1 ডিগ্রি অ্যালকোহল দিলে অদক্ষেপ পাবা না। ওকে, এখন আসো
তাহলে আমরা এখন ইথার পড়ব। তাহলে আমাদের সবচেয়ে বড় পড়াটা শেষ। এখন আসলে আমাদের কোনো পড়াই নেই। এখন যা আছে সেগুলো দেখবো যে একটানে শেষ হয়ে যাচ্ছে। কেন? কারণ এই জায়গাগুলোতে পড়াশোনা খুবই খুবই কম। ঠিক আছে, চলো আমরা একটু ইথার পড়ি। ইথারের ক্ষেত্রে একটু খেয়াল করো, ইথারের কার্যকরীমূলক হচ্ছে এই যে COC। ইথারের কার্যকরীমূলক, ইথার একদমই বিক্রিয়া করতে চায় না। ইথারকে অ্যালকোক্সি অ্যালকেন বলে। কি বলে? দেখো, অ্যালকো অক্সি অ্যালকেন। তাহলে ইথারকে কেন অ্যালকোক্সি বলে? এটাও অ্যালকো, এটা অ্যালকেন, এটা অক্সি, এই জন্য ইথারকে বলে অ্যালকোক্সি অ্যালকেন। ওকে, এখন আসো মিথারে কি সংকরণ আছে? sp3 সংকরণ। sp3 সংকরণে বন্ধন কোণ হয় কত? 109.5 ডিগ্রি। তো সেরকমই বন্ধন কোণ 110 ডিগ্রি। এটা হচ্ছে মিথরের। এখন তুমি জানো যে ইথার আসলে বিক্রিয়া করতে চায় না। ইথার বিক্রিয়া করে না বললেই চলে। ইথার আসলে নিষ্ক্রিয় রাসায়নিকভাবে, আমরা এভাবে বলতে পারি। ইথারের ব্যবহার কোথায়? জৈব দ্রাবক। ইথারের ব্যবহার যদি বলি জৈব দ্রাবক। ইথার রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এক বিক্রিয়া করতে চায় না, কিন্তু একদম বিক্রিয়া করে না এটা আসলে বলা যাবে না। এখন একটু চলে আসো, আমরা জানি যে PCl5 দিয়ে অ্যালকোহল এবং ইথারকে পার্থক্য করা যায়। দেখো, PCl5 সহ ইথার বিক্রিয়া করতেছে, PCl5 সহ অ্যালকোহল বিক্রিয়া করতেছে। PCl5 সহ যখন ইথার বিক্রিয়া করতেছে কি তৈরি হচ্ছে? POCl2। PCl5 সহ যখন অ্যালকোহল বিক্রিয়া তৈরি করতেছে তৈরি হচ্ছে একটা গ্যাস। এখানে কোনো গ্যাস তৈরি হচ্ছে না। যখনই গ্যাস তৈরি হচ্ছে, খেয়াল করো, যখনই গ্যাস তৈরি হচ্ছে এই গ্যাসকে অ্যামোনিয়ার সাথে যখন যুক্ত করতেছো তখনই একটা সাদা ধোঁয়া হচ্ছে। HCl আর অ্যামোনিয়া মিলে তৈরি করতেছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। তো ধরো এইখানে তুমি অ্যামোনিয়া দিলা, কোনো সাদা ধোঁয়া হবে না। এখানে অ্যামোনিয়া দিলা, সাদা ধোঁয়া হবে। তাহলে যদি সাদা ধোঁয়া হয় তাহলে সেটা অ্যালকোহল, যদি সাদা ধোঁয়া না হয় তাহলে ইথার। এভাবেই অ্যালকোহল আর ইথার পার্থক্য করা যায়। কি দিয়ে? PCl5 দিয়ে। এখন চলে আসো, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এই জায়গাটা আসলে আমরা একটু বুঝতে চাই। দেখো, এটা একটু দেখাই। হ্যাঁ, C2H5 ও C2H5, এটার নাম হচ্ছে ডাইইথাইল ইথার। এইটা আমাদের দ্রাবক হিসেবে ব্যবহার করি আমরা, খুব ভালো। এখন সমস্যা হচ্ছে এইটা যদি কখনো বাতাসের অক্সিজেনের সাথে মিশতে পারে তৈরি হয় ডাইথাইল পারঅক্সাইড। এটা হচ্ছে পারঅক্সাইডের সমস্যা কি? এই পারঅক্সাইডটা বিষাক্ত এবং বিস্ফোরণধর্মী। তাহলে ডাইথাইল পারঅক্সাইডটা হচ্ছে বিষাক্ত এবং বিস্ফোরণধর্মী। তাহলে সমস্যা না, দ্রাবক হিসেবে ইউজ করতে গেছো, বিষয় লাগে বিস্ফোরণ হয়ে গেছে। এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু কলকারখানায় হয়। তো যার জন্য আমাকে অবশ্যই একটা বোতল নিতে হবে। হ্যাঁ, একটা বোতল নিতে হবে। এটা একটা বোতল, এটা বোতলটা হবে কালো বা বাদামি। তাহলে একটা বোতল নিবা, কালো বা বাদামি বোতল নিবা। এর ভিতরে অবশ্যই এই ডাইথাইল ইথার এই যৌগটা এর ভিতরে ঢুকাবা। ঢুকানোর পরে শুধু এইটা ঢুকাইলেই হবে না, এর সাথে আরো একটা জিনিস মিশাইতে হবে, কিউপ্রাস অক্সাইড। হয় কিউপ্রাস অক্সাইড মিশাইতে পারো, অথবা তুমি ইথানল মিশাইতে পারো, অথবা তুমি হাইড্রোকুইনন মিশাইতে পারো। কিন্তু যে কোনো একটা এর সাথে মিশাবা, কুইনন মিশাবা। ঠিক আছে? তাইলে এই ইথারের সাথে এর যে কোনো একটা মিশাবা, এবং অবশ্যই কালো বা বাদামি বর্ণের বোতল। কেন? কারণ যেন সূর্যের, মানে এই বোতলগুলো সূর্যের আলোকে বাধা দেয়। আচ্ছা, আর বোতলটা একেবারে কানায় পূর্ণ করবা, বোতলটা মুখটা সুন্দর করে আটকাবা। ঠিক আছে? এইভাবে তুমি রাখবা, কারণ যদি অক্সিজেনের সাথে মিশে তাহলে বিষাক্ত বিস্ফোরণধর্মী এটা তৈরি হয়ে যাবে। এখন ব্যাপার আছে, এখন ধরো তুমি খুবই কাজ করবা এটা নিয়ে, কাজ করবে। এখন তুমি তো জানো না
যে যৌগটা আসলে এই অবস্থায় আছে নাকি এই অবস্থায় আছে, অক্সিজেনের সাথে মিশে পারঅক্সাইড তৈরি হয়ে গেছে কিনা তুমি টেস্ট করতে চাও। তুমি এখন টেস্ট করতে চাও, এখন তখন তুমি হয় যৌগটা এইটা নাইলে এইটা, স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড দিয়ে এটার সাথে বিক্রিয়া করাবা, ডাইথাইল ইথারের সাথে স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড মিশাবা। যদি মিশাও, মিশানোর পরে যদি দ্রবণটা নীল বর্ণ ধারণ করে তাহলে বুঝবা যে এই মাল তৈরি হয়ে গেছে, আর যদি নীল বর্ণ ধারণ না করে তাহলে এই পারঅক্সাইড তৈরি হয় নাই। তাহলে ক্লিয়ার? কেমনে চেক করবা? তুমি স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড নিবা, যদি নীল বর্ণ হয় পারঅক্সাইড তৈরি হয়ে গেছে, যদি কোনো বর্ণ চেঞ্জ না হয় তাহলে পারঅক্সাইড তৈরি হয় নাই, ইটস সেফ, তুমি ইউজ করতে পারো। যদি তৈরি হয়ে যায় তাহলে ইউজ করতে পারবা না, তৈরি হয়ে গেলে তুমি ইউজ করতে পারবা না। ক্লিয়ার? এই ব্যাপারটা ক্লিয়ার একটু বলো, সবাই বলেন বুঝছি কিনা। এই আরেক দল আসছে গবেষণা করতে, এত বিক্রিয়া পড়ে কি লাভ? এইসব গবেষকগুলা বুঝছো, এদের কোনো বিক্রিয়াই হয় না, না পড়াশোনার বিক্রিয়া হয় না মনের বিক্রিয়া হয়। আর যেগুলো এই বিক্রিয়া পড়ে তাদের দেখা যায় যে এই বিক্রিয়াও হয় মনের বিক্রিয়াও হয়। ঠিক আছে, এই বিক্রিয়া মিললে মনের বিক্রিয়া মিলবে, আর এই বিক্রিয়া না মিললে কোনো বিক্রিয়াই মিলবে না। ঠিক আছে, এ হচ্ছে আসল ঘটনা। তো ইথারের হিসাব করলাম আমরা। আচ্ছা, ইথার থেকে পারঅক্সাইড দূর করা যায় এটা একটু দেখো। ধরো ইথারের পারঅক্সাইড তৈরি হয়ে গেছে, ডাইমিথাইল পারঅক্সাইড তৈরি হয়ে গেছে, তখন তুমি এই যে ফেরাস সালফাইড বা সোডিয়াম সালফাইড ইউজ করে ঝাঁকাইলে পারঅক্সাইড দূর হয়ে যাবে। এখন তো চলে আসো, ইথার অনেক বেশি উদ্বায়ী এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। ইথার দ্রাবক, তাহলে দ্রাবক, নিষ্ক্রিয়, উদ্বায়ী, নিম্ন স্ফুটনাঙ্ক। দ্রাবক, নিষ্ক্রিয়, উদ্বায়ী, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। কি কি বললাম? দ্রাবক, নিষ্ক্রিয়, উদ্বায়ী, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এটা হচ্ছে ইথার। ক্লিয়ার? ওকে। ওটা হচ্ছে হাইড্রোকুইনন। হ্যাঁ হ্যাঁ ফয়সাল, ওটা হচ্ছে হাইড্রোকুইনন। ঠিক আছে, এখন চলে আসো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এই বিক্রিয়ায় এইটা হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড। দেখো, সোডিয়াম ইথো অক্সাইড, মানে মুখস্থ করার তো কিছু নাই। তাহলে সোডিয়াম ইথোক্সাইড, আর এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তৈরি হচ্ছে ইথার। এই বিক্রিয়ার নাম উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এই বিক্রিয়ার নাম কি বলছি ভাইয়া? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আসলে আজকের পড়া শেষ। PCl5 সহ বিক্রিয়াটা আমরা দেখছি। আমরা এখন অ্যামিন দেখতে চাই। এখন আমরা অ্যামিন দেখতে চাই। চলো এখন আমরা অ্যামিন দেখব। তোমরা কে কয়টায় ঘুম থেকে উঠছো বলো?
তোমরা কে কয়টার সময় ঘুম থেকে উঠছো বলো? আচ্ছা, তোমরা কি জানো পানির জাতক হচ্ছে অ্যালকোহল, আর অজৈব অ্যামোনিয়ার জাতক হচ্ছে অ্যামিন। তাহলে অ্যামোনিয়ার জাতক অ্যামিন, আর পানির জাতক, জাতক মানে কি বলতো? জাতক মানে কি? আচ্ছা, তাহলে যেটা থেকে ওটা তৈরি হয়েছে, তাহলে অ্যামোনিয়া থেকে অ্যামিন তৈরি হয়েছে, অ্যামোনিয়া থেকে অ্যামিন তৈরি হয়েছে, পানি থেকে অ্যালকোহল আসছে। আচ্ছা, এখন এদের ক্ষারধর্মিতার ক্রমটা একটু জানা দরকার। ক্ষারধর্মিতার ক্রম তুমি জানো এরকম: 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি ক্ষারধর্মী, তারপর 1 ডিগ্রি অ্যামিন, তারপর 3 ডিগ্রি অ্যামিন, তারপর অ্যামোনিয়া, তারপর হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিন। তাহলে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কি বলছি? 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া, তারপর হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। এইটা হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম। এটা হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম। ক্লিয়ার? এখন একটু চলে আসো কিছু অ্যামিন। এই যে দেখো, মরফিন এবং টেট্রাসাইক্লিন, এগুলো হচ্ছে অ্যামিন, এই যৌগগুলো অ্যামিন। এবার চলে আসো, মরফিন হচ্ছে বেদনানাশক, মানে হচ্ছে পেইন কিলার, আর টেট্রাসাইক্লিন হচ্ছে জীবাণুনাশক। এর আগে ডিডিটি যেমন পড়ছিলাম, জীবাণুনাশক, কীটনাশক, তাহলে এই আরো একটা পড়ে ফেললাম, জীবাণুনাশক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলে আসো। তাহলে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম দেখছি। অ্যামিন হচ্ছে অ্যালিফ্যাটিক আছে, অ্যারোমেটিক আছে, বিষমচাক্রিক আছে। অ্যামিন হচ্ছে অ্যালিফ্যাটিক আছে, অ্যারোমেটিক আছে, আর বিষমচাক্রিক আছে। এখন আমরা একটু উদাহরণগুলো জানতে হবে এখানে, যে অ্যালিফ্যাটিক কোনটা, অ্যারোমেটিক কোনটা, আর বিষমচাক্রিক কোনটা। এই অ্যালিফ্যাটিক যেগুলো, এগুলো হচ্ছে মাছের যে আষ্টে আছে না, মাছের আইশ, আইশের যে গন্ধ, ওরকম আষ্টে গন্ধযুক্ত, খুব বাজে জিনিস। অ্যালিফ্যাটিক অ্যামিনগুলো হচ্ছে মাছের আষ্টে গন্ধযুক্ত। ঠিক আছে, এটা হচ্ছে মাছের আষ্টে গন্ধযুক্ত। আর এই অ্যারোমেটিক অ্যামিন আছে, তারপর বিষমচাক্রিক অ্যামিন আছে। ঠিক আছে, তাহলে বিষমচাক্রিক অ্যারোমেটিক আছে, আবার বিষমচাক্রিক অ্যালিফ্যাটিক আছে। দেখো এই জিনিসটা একটু দেখো, এই যে এখান থেকে দেখাই, এই জায়গা থেকে দেখো। বিষমচাক্রিক অ্যালিফ্যাটিক হচ্ছে, বিষমচাক্রিক অ্যালিফ্যাটিক হচ্ছে সাইক্লোইথিলিন অ্যামিন, পাইরোলিডিন, সাইক্লোইথিলিন অ্যামিন এবং পাইরোলিডিন। আর বিষমচাক্রিক অ্যারোমেটিক হচ্ছে, বিষমচাক্রিক অ্যারোমেটিক হচ্ছে পাইরোলার পিরিডিন, বিষমচাক্রিক অ্যারোমেটিক হচ্ছে পাইরোল পিরিডিন। তাহলে কি কি বললাম? বিষমচাক্রিক অ্যালিফ্যাটিক, সাইক্লোইথিলিন অ্যামিন, এই উদাহরণগুলো একটু খেয়াল করবা, পাইরোল পিরিডিন হয়েছে। আচ্ছা, এখন চলে আসো নিচে। আমরা এখানে একটু অ্যামিনের 3টা টাইপ দেখতেছি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, বা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এটা আমরা পারি না, তোমরা খেয়াল করো। এইটা হচ্ছে কই গেল, হ্যাঁ এইটা অ্যামিন কই গেল, হ্যাঁ এখানে খেয়াল করো। যদি একটা মিথাইল মূলক থাকে সেটা হচ্ছে 1 ডিগ্রি, যদি 2টা মিথাইল মূলক থাকে 2 ডিগ্রি, যদি 3টা মিথাইল মূলক থাকে তাহলে সেটা 3 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এইটা আশা করি পারি, এইটা আশা করি আমাদের আর সমস্যা হবে না সামনে। এখন আমরা একটু বিক্রিয়া দেখতে চাই যে অ্যামিন কিভাবে তৈরি করা হয়, এই জায়গাটা একটু দেখব। দেখো এটা হচ্ছে সিএন মানে নাইট্রাইল বা সায়ানাইড, আমি কার্যকরীমূলক তোমাকে পড়াইছি। আর এনসি হচ্ছে আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন। তাহলে দেখো, সিএন হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড, আর এনসি হচ্ছে আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন। এই নাইট্রাইল থেকে তৈরি করে 1 ডিগ্রি অ্যামিন, আইসোসায়ানাইড থেকে তৈরি করে 2 ডিগ্রি অ্যামিন, বা কার্বিল অ্যামিন থেকে তৈরি করা যায় 2 ডিগ্রি অ্যামিন। ক্লিয়ার? 1 ডিগ্রি অ্যামিন নাইট্রাইল থেকে, 2 ডিগ্রি অ্যামিন আইসোসায়ানাইড থেকে বা আইসোনাইট্রাইল থেকে। আচ্ছা, এইটা একটা। অ্যামিনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়াটা, হফম্যান বিক্রিয়া। অ্যামিনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা টপিক আছে, একটা হচ্ছে হফম্যান বিক্রিয়াটা, আর একটা হচ্ছে কার্বিল অ্যামিনের যে পড়া, যে অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া যেটা হচ্ছে কার্বিল অ্যামিন। এই 2টা অ্যামিনের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া। ক্লিয়ার? এখন আসো আমরা একটু হফম্যান বিক্রিয়া দেখতে চাই। এখন আমরা হফম্যান বিক্রিয়া আসলে দেখতে চাই।
তাইলে ভাই আমরা একটু বিক্রিয়া দেখতে চাই। চলো হফম্যান বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, যেখানে অ্যামাইড আছে, এখানে কি আছে ভাইয়া? অ্যামাইড তৈরি হচ্ছে অ্যামিন। কার্বন সংখ্যা এখানে ছিল, এখানে কার্বন কমে গেছে, কার্বন সংখ্যা কমে গেছে, এই জন্য এই বিক্রিয়ার নাম ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা ইংরেজিতে বলে ডিগ্রেডেশন বিক্রিয়া। এটা আবিষ্কার করছে হফম্যান, তাই এই বিক্রিয়ার নাম হফম্যান বিক্রিয়া। এখানে ইউজ হয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ব্রোমিন। তাহলে এখানে কি কি ইউজ হয়? কার্বন কমে যায়, তাই এই বিক্রিয়ার নাম ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ক্ষুদ্র হয়ে যাচ্ছে। আর ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হয়, অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হয়। অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হয়, কি বলছি ভাইয়া? অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হয়। এখন আরেকটা বিক্রিয়া তোমাকে একটু দেখাই, সেটা হচ্ছে এটা তো ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl, তাই না? এখান থেকে তুমি তৈরি করলা, এই যৌগের নাম কি বলতো? NH2। কেউ বলতে পারবে এটার নাম কি? এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা অ্যানিলিন, এটা অ্যানিলিন। এখন এই বিক্রিয়াটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া, এই বিক্রিয়া একটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কেমনে খেয়াল করো, জিঙ্ক আর HCl দিলা, তৈরি হয়ে গেল অ্যানিলিন। আবার ব্যাকে যদি আসতে চাও, নাইট্রাস অ্যাসিড দিলা আর 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করলা, তৈরি হয়ে গেল ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখন যেহেতু ডায়াজোনিয়াম ডায়াজোমূলক তৈরি হচ্ছে, N2 কে বলা হয় ডায়াজোমূলক, ফলে এই ব্যাকের দিকে যখন আসতেছো ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করতেছে অ্যানিলিন থেকে, এটাকে বলে ডায়াজোকরণ বিক্রিয়া। কি বিক্রিয়া বলে? ডায়াজোকরণ। আর একটা জিনিস খেয়াল করো, এই যে অ্যানিলিন, এটা হচ্ছে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। যেহেতু এটা অ্যারোমেটিক বোঝাই যাচ্ছে চাকরিক, এটা হচ্ছে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। তাহলে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে ডায়াজোকরণ বিক্রিয়া কি তৈরি হয়? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। নাইট্রাস অ্যাসিড আর 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। আবার ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে জিঙ্ক, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে জিঙ্ক এবং HCl দিলে তুমি পেয়ে যাবা অ্যানিলিন। জিঙ্ক এবং HCl দিয়ে দিলে পেয়ে যাবা অ্যানিলিন, সেটা একটা অ্যামিন। ফলে অ্যামিন তৈরির বিক্রিয়া দেখলাম, সাথে সাথে ডায়াজোকরণ বিক্রিয়াও আমরা দেখে ফেললাম। সাথে সাথে আমরা আরো একটা বিক্রিয়া দেখে ফেললাম, যেটাকে বলে ডায়াজোকরণ বিক্রিয়া। কি বিক্রিয়া বলে ভাইয়া? ডায়াজোকরণ বিক্রিয়া বলে, ডায়াজোকরণ। ওকে, এখন আসো বেনজামাইড থেকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ক্লোরোবেনজিন থেকে অ্যামোনিয়া সহ বিক্রিয়া। এগুলো জাস্ট একবার রিডিং পড়ে গেলে, এগুলো আসবে না, ঠিক আছে? এগুলো আসবে না। এই যে এই বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন বা অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোকরণ বিক্রিয়া, এই দুইটাই তোমাকে আমি একসাথে পড়াইছি। এখন একটু চলে আসো, এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম লবণ, এটা কোন কাজে ব্যবহার করা হয়? এইটা রঞ্জক বা ডাই তৈরিতে এটা লাগে। কোন কাজে লাগে? রঞ্জক বা ডাই তৈরিতে। এখন আসো, এই যে ডায়াজোকরণ বিক্রিয়াটা কে দেয়? মনে রাখতে হবে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, আই রিপিট, মানে অ্যানিলিন। ডায়াজোকরণ বিক্রিয়াটা কে দেয়? অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। এটা অ্যালিফেটিক হইলে হবে না, সেকেন্ডারি হইলে হবে না, টারশিয়ারি, অ্যারোমেটিক প্রাইমারি হইতে হবে, সে ডায়াজোকরণ বিক্রিয়াটা দিবে। আচ্ছা ঠিক আছে, অ্যারোমেটিক প্রাইমারি হইলে সে ডায়াজোকরণ বিক্রিয়াটা দিবে। এখন আসো, আমরা সর্বশেষ আমরা আজকে অ্যামিন পর্যন্তই পড়বো, অ্যালডিহাইড কিটোন পড়তেছি না, কারণ একটু কাজ আছে, এখন হচ্ছে একটু বাইরে যেতে হবে। ফলে আমরা হয়তো কালকে আমরা সকালে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাকে যেহেতু একটু বাইরে যেতে হবে, রাত্রে আবার ক্লাস আছে। তোমরা জানো বইয়ের কাজ চলতেছে, আসলে চলতেছে, বইয়ের ব্যস্ততা যাচ্ছে বেশি। বই একেবারে লাস্ট মোমেন্টে 2টা বই বাকি আছে, তো ওইটা আর কি আনতে যাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে অ্যামিনের ক্ষেত্রে একটু চলে আসো, আমরা লাস্টে অ্যামিনের পরীক্ষাটা একটু দেখি। তো এটা হচ্ছে কার্বিলামিন পরীক্ষা, এই এনসি হচ্ছে কার্বিলামিন। হ্যাঁ, তো খেয়াল করো, এই যে মিথাইল অ্যামিন বা এই যে ফিনাইল অ্যামিন, এগুলা কি প্রাইমারি অ্যামিন না? অ্যালিফেটিক হইতে পারে, এটা অ্যালিফেটিক, এটা অ্যারোমেটিক, কিন্তু দুইটাই 1 ডিগ্রি অ্যামিন। তো 1 ডিগ্রি অ্যামিন কিন্তু এই কার্বিলামিন পরীক্ষায় মানে কার্বিলামিন তৈরি করে। কার্বিলামিন কি? না, কার্বিলামিন হচ্ছে উগ্রগন্ধযুক্ত, ফলে তৈরি হইলেই বুঝতে পারবা। তো এই বিক্রিয়ায় তো ব্যবহৃত হয় 1 ডিগ্রি অ্যামিন আর ক্লোরোফর্ম। ফলে এই কার্বিলামিন পরীক্ষা দ্বারা ক্লোরোফর্মও শনাক্ত করা যায়, 1 ডিগ্রি অ্যামিনও শনাক্ত করা যায়। ক্লোরোফর্মও শনাক্ত করা যায়, 1 ডিগ্রি অ্যামিনও
শনাক্ত করা যায়। বিক্রিয়াটা হয় 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে কার্বিলামিন পরীক্ষা দ্বারা কার্বিলামিনের সংকেত খেয়াল করো, কার্বিলামিনের সংকেত এইটা কয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 থেকে 70 ডিগ্রি। কি কি শনাক্ত করা যায়? ক্লোরোফর্ম আর 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। ওকে, আর অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া কোনটা? নাইট্রাস অ্যাসিড সহ। অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া কি ভাইয়া? নাইট্রাস অ্যাসিড সহ বিক্রিয়া। অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া হচ্ছে নাইট্রাস। অ্যামিনের লাস্টে ন আছে, ন দিয়ে আমরা মনে রাখবো নাইট্রাস অ্যাসিড সহ, নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের মোটামুটি পড়া শেষ। আমাদের লাস্ট টপিকে আমরা একটু চলে আসি। হ্যাঁ, আমরা আসলে আজকে অ্যালডিহাইড কিছু শুরু করতেছি না, তার আগে যা আসো ওইটা একটু শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এখন চলে আসো। আমাদের হ্যালোফর্ম কারা? ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম এবং আয়োডোফর্ম, এই তিনটা মিলে হচ্ছে হ্যালোফর্ম। এর ভিতর ক্লোরোফর্মের আলোচনা যদি করি, ক্লোরোফর্ম তোমরা জানো যে অজ্ঞান করার কাজে, চেতনানাশক হিসেবে অপারেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর বাইরে ক্লোরোফর্ম একটা দ্রাবক। এছাড়া এই ক্লোরোফর্ম থেকে তৈরি করা হয় নাইট্রোক্লোরোফর্ম, যেটার আরেকটা নাম হচ্ছে কাঁদুনে গ্যাস, টিয়ার সেল। তোমরা জানো যে কয়েকদিন আগে কোটা আন্দোলন হলো, যারা কোটা আন্দোলনে অ্যাটেন্ড করছো অনেকেই হচ্ছে টিয়ার সেল খাইছো, আমি শিওর। টিয়ার সেল কি জিনিস? এটা হচ্ছে ক্লোরোফর্ম যেটা, সেইটার থেকে একটা হাইড্রোজেন সরে একটা নাইট্রোমূলক নিয়ে আসে, তখন এটার নাম নাইট্রোক্লোরোফর্ম হয় বা কাঁদুনে গ্যাস হয়। এখন একটু আগে তুমি ডাই ইথাইল ইথার দেখলা না, যেটাকে বিশুদ্ধ হইতে হয়, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা বিষাক্ত জিনিস তৈরি করে ফেলে। ক্লোরোফর্মের ক্ষেত্রেও তাই। ক্লোরোফর্ম যদি কোনোভাবে, এটা ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে ও COCl2 তৈরি করে, এটাকে বলে কার্বনিল ক্লোরাইড বা ফসজিন গ্যাস। এই গ্যাসটা খুবই বিষাক্ত। ফলে তুমি ডাক্তার হইছো, তুমি অজ্ঞান করতে চাও, ক্লোরোফর্মের বদলে এইটা দিয়ে অজ্ঞান করে ফেললা, দেখা গেলো ওই রুগীর আর জ্ঞানই ফিরে নেই, কারণ বিষ দিয়ে অজ্ঞান করছো। তো এইটা করা যাবে না, এই জন্য তোমাকে একটু খেয়াল রাখতে হবে। কি করতে হবে ভাইয়া? তোমাকে অবশ্যই, আচ্ছা এখানে প্রথমত একটু চলে আসো। ধরো এই ক্লোরোফর্মের সাথে তুমি সিলভার নাইট্রেট দাও। যদি তুমি সিলভার নাইট্রেট দাও, যদি সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পাও তুমি, তাহলে বুঝবা যে এখানে ফসজিন গ্যাস তৈরি হয়ে গেছে। আর ওই ক্লোরোফর্মের সাথে মানে ধরো, তাহলে বুঝবা যে ফসজিন গ্যাস হয়ে গেছে। আর যদি সাদা পদক্ষেপ না পাও, তাহলে বুঝবা যে ফসজিন গ্যাস তৈরি হয় নাই। তাইলে ফসজিন গ্যাস তৈরি হয় নাই। আচ্ছা, এখন ক্লোরোফর্ম যদি বিশুদ্ধ কিনা, এটা যদি ফসজিন গ্যাস তৈরি হয়ে যায় তাহলে আর কিছু নাই, করার নাই, ওইটা ফালাই দিবা। এখন আসো, তুমি কেমনে বোতলটাকে সেভ রাখবা আগের মতো, যে তুমি একটা বাদামি বা কালো বর্ণের বোতল নিবা, বোতলের ভিতর ক্লোরোফর্ম কানায় কানায় পূর্ণ করবা। এই যে অস্বচ্ছ বাদামি বর্ণের বোতল নিবা, বোতলটাকে একেবারে মুখ পর্যন্ত ভালোভাবে পূর্ণ করবা, ঠিক আছে? এবং এর সাথে 1% ইথানলও মিশাইতে পারো, 1% ইথানলও মিশাইতে পারো। তাহলে আবারও বলি, ক্লোরোফর্ম যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফসজিন গ্যাস তৈরি করবে, COCl2। তো এর জন্য তো ফসজিন গ্যাস তৈরি হয়েছে কিনা এটা বোঝার জন্য সিলভার নাইট্রেট যোগ করবা। যদি সাদা পদক্ষেপ দেয় ফসজিন গ্যাস হয়েছে, সাদা পদক্ষেপ না দিলে ফসজিন গ্যাস হয় নাই। আচ্ছা, আর সংরক্ষণের জন্য কালো বা বাদামি বর্ণের বোতলে মুখ ভর্তি করবা, 1% হচ্ছে ইথানল যোগ করবা এবং সিপি আটকাই দিবা, শেষ। তাইলে বিশুদ্ধ থাকার কথা। আর সর্বশেষ অ্যামিনের ব্যবহার। তো খেয়াল করো, তোমাকে বলছিলাম যে অ্যালিফ্যাটিক অ্যামিনগুলা মোটামুটি পচা মাছের মানে একটা মাছের আষ্টে গন্ধযুক্ত। আর মিথাইল অ্যামিন, যেটা মিথাইল অ্যামিনও একটা অ্যালিফ্যাটিক অ্যামিন, এটা পচা মাছ। ফলে এই যে অ্যালিফ্যাটিক অ্যামিনগুলা হচ্ছে এই যে মাছের সাথে সম্পর্কিত, দেখবা মাছ একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখন একটু চলে আসো, এর ভিতর প্রথম দুইটা দেখো, এর ভিতর প্রথম দুইটা হচ্ছে গ্যাস, আর পরের গুলা মাছের আষ্টগন্ধযুক্ত তরল। মানে প্রথম দুইটা গ্যাস আর পরের গুলা তরল, কিন্তু নাকে দিলে কিন্তু মাছের একটা গন্ধ আসতেছে, খুব বাজে জিনিস। এখন আসো মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন। এই যে মিথাইল অ্যামিন, দেখো মিথাইল অ্যামিন একটু আগে কি পড়ছি, পচা মাছের দুর্গন্ধ। আর একটা পড়তে চামড়া শিল্পের লোমনাশক। দেখো চামড়ার গন্ধ খুব ভালো না, মাছ গন্ধ খুব ভালো না, এগুলো হচ্ছে মিথাইল ডাইমিথাইল, এই অ্যালিফ্যাটিক অ্যামিনগুলো তো তুমি পাচ্ছ। সর্বশেষ একটু খেয়াল করো ভাইয়া, ফিনাইল অ্যামিন, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, এটা হচ্ছে রঞ্জক সালফার ড্রাগ। এখানে কিন্তু আজে বাজে কিছু নাই, চামড়া মাছ ওগুলা নাই। তাইলে ফিনাইল অ্যামিন হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, এটা রঞ্জক সালফার ড্রাগ, এটা হচ্ছে রঞ্জক সালফার ড্রাগ, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, এখানে হচ্ছে রঞ্জক সালফার ড্রাগ। এই হচ্ছে পড়া।
তাইলে যেগুলো অ্যালিফ্যাটিক অ্যামিন এগুলাই তুমি পাবা মাছ আর চামড়া, আর অ্যারোমেটিক অ্যামিনে পাবা রঞ্জক সালফার ড্রাগ। এর সাথে আমাদের অ্যামিন শেষ, আজকের মতো ক্লাসও শেষ। কালকে দেখা হবে, আল্লাহ হাফেজ। রাত্রে 10টায় ক্লাস আছে।